সবার সব কথা ছাপিয়ে মিস্টার মোর্শেদ মিস্টার আনিসুলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমাদের ব্যাপারে সবাই তো শুনলেন এবং জানলেন ভাই। আপনার আপত্তি না থাকলে উদিতাকে আমি আমার মেজো ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আমার আসিয়ানের জন্য উদিতা মাকে ছাড়া আর কাউকে আমাদের দরকার নেই। আমি বৌমা নয়, আমার মেয়ে বানিয়ে নেব আমার মাটাকে, যদি আপনাদের আপত্তি না থাকে। অনেক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে, আশা করি আমাদেরকে ফিরিয়ে দেবেন না আপনি। মিস্টার মোর্শেদের কথা শুনে মিস্টার আনিসুল মনে মনে অনেক খুশি হলেন। আশিয়ানের ছবি দেখেছেন তিনি, ওনার কাছেও মনে হয়েছে যে উদিতার জন্য আশিয়ানি পারফেক্ট। দুজনের মনের মিলও আছে অনেক ক্ষেত্রে। তবে মিস্টার আনিসুল কিছুটা দোটানায় পড়ে গেছেন। ওনার চিন্তাভাবনা ছাপিয়ে মিসেস লিমার খুশি মাখা কণ্ঠ শোনা গেল, আলহামদুলিল্লাহ ভাইজান, এটা তো অনেক খুশির বিষয়। আমাদের উদিতাকে আপনাদের ছেলের বউ করে নিয়ে যেতে চান, এর থেকে খুশির খবর আর কি হতে পারে। আমরাও আসিয়ান বাবার মতো ছেলেকে আমাদের মেয়ের জন্যই চাই। আমাদের কোনো আপত্তি নেই ভাইজান, মেয়েকে দিতে আমরা রাজি। আলহামদুলিল্লাহ, আপনাদের উত্তর শুনে মনটা ভরে গেল। বাহ, তাহলে আর দেরি কিসের? শুভ মুহূর্তে মিষ্টি মুখ করেন সবাই। এই বলে মিস্টার এনামুল মিস্টার আনিসুলকে ও মিস্টার গোলজারকে মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি নিয়ে খাইয়ে দিলেন। মিস্টার আনিসুল বাধা দিতে পারেননি, এক প্রকার মন থেকে সম্মতি দিয়েছেন তিনি। শাহরিয়ারও খুশি মনে রাজি। সবাই পাড়া করে একে অন্যের মিষ্টিমুখ করালো। আনন্দের জোয়ার বয়ে গেল যেন ড্রয়িং রুম জুড়ে। এনা খুশিতে ইয়ে বলে চিৎকার করে উদিতাকে জাপটে ধরলো। তার থেকে বেশি খুশি বোধহয় আর কেউ হয়নি। তারিন ও আলেয়া মনে মনে রাগে ও হিংসায় ফুঁসছে। কেয়াও খুশি হয়ে উদিতাকে মিষ্টি খাইয়ে দিল। মিসেস আনিতা, তানিয়া আর উসামাও খুশি। এক কথায় বলতে গেলে সবাই ভীষণ খুশি হয়েছে উদিতার সাথে আশিয়ানের বিয়ে ঠিক হওয়ায়। শুধুমাত্র উদিতা বরফের মতো জমে গেছে যেন। সে ভাবেনি সবাই এত সহজে রাজি হয়ে যাবে। মিস্টার আনিসুল এবার আমতা আমতা করে বলে উঠলেন, সবই ঠিক আছে, আপনারা আমার মেয়েকে বাড়ির বউ করতে চান, এটা আমার সৌভাগ্য। তা আপনাদের চাহিদাটা যদি এবার বলতেন তাহলে ভালো হতো। আর বুঝতেই পারছেন জোগাড় যন্ত্রের একটা ব্যাপার আছে। মিস্টার মোর্শেদ মিস্টার আনিসুলকে আর কিছু বলতে না দিয়ে বললেন, দেখেন ভাই, আপনি কিন্তু ইনডাইরেক্টলি যৌতুকের কথা বলতে চাচ্ছেন। এই বিষয়টা আমরা মোটেই পছন্দ করি না। আর আমার যে ছেলে যৌতুকের নাম শুনলেই নন্ডাকাণ্ড বাঁধিয়ে ফেলবে। যে জায়গায় ওর নিজের বিয়েতেই যৌতুকে গ্রহণ করবে সেটা বড্ড বেশি অতিকল্পনা হয়ে যায়। আমরা শুধু মেয়েটাকে চাই, তাও আমাদের নিজের মেয়ের মতো করে নিয়ে যেতে চাই। আপনাদের কিছু দিতে হবে না, আমাদের মেয়েকে আমরা সাজিয়ে নিয়ে যাব। আর আপনাকে আমরা কথা দিতে পারি, উদিতা মাকে আপনি যেমন আদর যত্ন দিয়ে রেখেছেন আমার বাড়িতে, সে ঠিকই সেই রকম আদর যত্নই থাকবে। কেয়া এবার অমায়িকভাবে সান্ত্বনা স্বরূপ হাসি মুখে বলে উঠল, আঙ্কেল, আপনি একটুও চিন্তা করবেন না। উদিতা আমার নিজের বোনের মতো। ও বাড়িতে ওর বোন হিসাবে আমি আছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি থাকতে উদিতার কোনো সমস্যা হবে না। আর আমার দেবরের থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষ খুবই ভালো মনের এবং আন্তরিক। আমি আল্লাহর কাছে প্রায়শই শুকরিয়া আদায় করি এত ভালো একটা পরিবার পাওয়ার জন্য। দেখবেন আশু ভাইয়ের সাথে বিয়ে হলে উদিতা খুবই সুখী হবে। কেয়ার কথা শুনে মিসেস ইয়াসমিন সস্নেহে চোখে তার দিকে তাকালেন। উদিতার কপালে আলতো করে স্নেহের পরশ এঁকে দিলেন তিনি। উদিতা লজ্জায় এখনো মাথা নিচু করে বসে আছে। শাহরিয়ার বলে উঠল, আমি জানি না কি দেখে আপনারা আমার বোনকে পছন্দ করেছেন। আমার জানা মতে আমার বোনটা ভীষণ সহজ সরল টাইপের। ঘরের কাজকর্ম, রান্নাবান্না সবই করতে পারে। এখনও সে ম্যাচিওর হয়ে উঠতে পারেনি। ঘরের কাজকর্ম, রান্নাবাড়া সব করতে পারলেও এখনও সে ম্যাচিওর হয়ে উঠতে পারেনি। যে বয়সে মেয়েরা ফোন ইউজ করে, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব চালায়, সেই বয়সে সে টম অ্যান্ড জেরি কার্টুন দেখে। কারো মুখে মুখে তর্ক করে না সে। আজ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত ছাড়া একা একা কিছু করতে পারেনি। কাপড় চোপড় চয়েস থেকে শুরু করে স্কুল চয়েস করা আমি আর আব্বুই করেছি। বাইরে কারো কাছে পড়তে দেইনি। যতটুকু সম্ভব আমি আর আব্বু গাইড দিয়েছি পড়াশোনার ব্যাপারে। রেস্টুরেন্টে যাওয়া, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়া, ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাওয়া, এসব কিছু থেকে বিরত রেখেছি। যা দরকার লাগতো আমরা এনে দিতাম। কোথাও গেলে বা স্কুলে গেলে আমি সাথে করে নিয়ে যাই এখনও। মোট কথা, বাইরের পরিবেশের সাথে একটুও পরিচিত নয় সে। আমার বোনকে ছোটবেলা থেকেই পদ্মাশীল বানিয়েছে আমার আম্মু ও দাদি। সময় মতো নামাজ আদায় করা, সবগুলো রোজা রাখা আমার বোনের অন্যতম বৈশিষ্ট্য। বেশি মানুষের সামনে কখনো কমফোর্ট ফিল করে না, তাই
মেহমান এলেও তাদের সামনে তেমন একটা যায় না সে। অতিরিক্ত লজ্জাবতী যাকে বলে আর কি, অর্থাৎ ইন্ট্রোভার্ট টাইপের। এখন ওকে বিয়ে দেওয়া মোটেও ইচ্ছে ছিল না আমার। একদম অল্প বয়স, তার ওপর ম্যাচিওর না। জানি না নিজের সংসার কতটুকু গোছাতে পারবে। এক সময় না এক সময় তো বিয়ে দিতেই হবে, তাই বাধা দিতে পারছি না। প্রচণ্ড দোটানায় ভুগছি আমি। মিসেস ইয়াসমিন শাহরিয়ারের কষ্টটা বুঝতে পারলেন। তাকে আশ্বাস দিয়ে তিনি বললেন, আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি বাবা। তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার বোনকে তুমি যেভাবে আগলে রাখতে ঠিক সেরকম ভাবে আমরা আগলিয়ে রাখবো। এখনই ওর উপরে সংসারের সব ভার ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। অ্যানা ও কেয়ার মতো সেও আমাদের মেয়ে হয়ে আমাদের কাছে থাকবে, পড়াশোনা কন্টিনিউ করবে, বাসায় সে যেরকম সেই রকমই থাকবে। তোমায় কথা দিলাম বাবা, যদি কোনোদিন দেখো তোমার এই আন্টির কথা কোনো হেরফের হয়েছে, তাহলে সেদিন তুমি তোমার বোনকে এসে নিয়ে যেও, আমি বাধা দেব না। আমি এক কথার মানুষ বাবা, কথার হেরফের আমি কখনোই পছন্দ করি না। আর আমার ছেলে আশিয়ান মোটেও খারাপ ছেলে নয়। স্ত্রীর সম্মান কিভাবে দিতে হয় তা সে ঠিকই জানে। আর আমার উদিতাকে এতটাই পছন্দ হয়েছে যে আমি ওকে আমার ছেলের বউ বানানোর জন্য প্রায় উত্তাল হয়ে গিয়েছিলাম। মনটা অশান্ত ছিল ততক্ষণ, এখন একটু শান্তি লাগছে। আমার জানা মতে উদিতার মতো মেয়ে আমি দ্বিতীয়টা আমার আশিয়ানের জন্য খুঁজে পাবো না। তাই তো দেরি করতে আর তর্স হয়নি। তোমার আঙ্কেলকে পাগল বানিয়ে ফেলেছি উদিতার মামুনির কথা বলতে বলতে। মিসেস ইয়াসমিনের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিস্টার আনিসুল ও শাহরিয়ার। যাক, তাহলে একটা ভালো ঘরেই অবশেষে উদিতাকে বিয়ে দেওয়া হচ্ছে। মিসেস ইয়াসমিন উদিতার থুতনিতে ধরে কপালে একটা চুমু খেয়ে আতুরে কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটার উপর কারো নজর যেন না লাগে। এই বলে মিসেস ইয়াসমিন উদিতার জন্য আনা গহনার বক্সটা খুলে নিজ হাতে তাকে গহনাগুলো পরিয়ে দিতে লাগলেন। উদিতার গলায় স্বর্ণের হার ও চেন, আঙুলে সুন্দর ভরাট কারুকাজ করা 3টা স্বর্ণের আংটি, হাতে মোটা বালা ও চিকেন স্বর্ণের চুড়ি, কানে স্বর্ণের ঝুমকা, নাকে ডায়মন্ডের নাকফুল, এগুলো সযত্নে পরিয়ে দিলেন। গহনাগুলো একদম ইউনিক ডিজাইনের ছিল, আর উদিতা এগুলো পরায় তার সৌন্দর্য যেন একদম উপচে পড়ছে। উদিতার পরিবারের সবাই খুশি হয়ে গেছে মিসেস ইয়াসমিনের কাজ দেখে। মিসেস ইয়াসমিন এবার অনেকগুলো ব্র্যান্ডেড কোম্পানির শপিং ব্যাগ উদিতার হাতে ধরিয়ে দিলেন। উদিতা সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো মিসেস ইয়াসমিনের দিকে। মিসেস ইয়াসমিন মুচকি হেসে উদিতাকে বললেন, এই ব্যাগগুলো আমার মামনিটার জন্য, কিছু শাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আছে। আর এনা ও কেয়া তোমার জন্য কিছু গিফট কিনেছিল, সেগুলোও আছে এই ব্যাগগুলোর মধ্যে। আশা করি তোমার পছন্দ হবে আম্মু। আর এখানে আলেয়ার জন্য কিছু গিফট আছে, দেখে বলবে মামনি তোমার পছন্দ হয়েছে কিনা। আলেয়া খুশিতে এক প্রকার আত্মহারা হয়ে মিসেস ইয়াসমিনের হাত থেকে ব্যাগগুলো এনে নিয়ে গেল এবং ওনাকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভুলেনি সে। গিফট পেলে ওর মাথা ঠিক থাকে না, আর সেই গিফটগুলো যদি হয় দামি দামি শাড়ি ও অর্নামেন্টস, তাহলে তো কোনো কথাই নেই। এবার মিসেস তারানা বলে উঠলেন, ভাবি, এবার আমাকে ওর সাথে কথা বলতে দাও দেখি। তুমি তো মেয়েটাকে ছাড়ছই না একটুর জন্য। মিসেস তারানার কথা শুনে মিসেস ইয়াসমিন ঠোঁট এলিয়ে হাসলেন। বাকিরাও হাসছে তাদের কাণ্ড দেখে। উদিতা তো পুতুলের মতো বসে আছে, সে শুধু দেখেই যাচ্ছে তাদের সবার কর্মকাণ্ড আর শুনছে তাদের কথাবার্তা। মিসেস তারানা উদিতাকে এবার নিজের দিকে ফিরিয়ে নিয়ে উদিতাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, এই যে মেয়ে, শোনো, শুধু ভাবির নয়, আমিও তোমার আরেক মা হই। তুমি আমাকে মামুনি বলে ডাকবে সব সময়, বুঝলে? আমার আদরের আশিয়ানের হবু বউ হলে তুমি। আমার ছেলেটা বিয়ে করবে ভাবতে কত আনন্দ লাগছে আমার, তা বলে বোঝাতে পারবো না। এখন শুধু সেই সময়ের অপেক্ষা, কখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। দোয়া করি আমার মাটা যেন খুব সুখী হয়। এই বলে মিসেস তারানা উদিতার গলায় অনেক সুন্দর একটা ডিজাইনকৃত মোটা সোনার চেন পরিয়ে দিলেন। সেই সাথে উদিতার হাতে 10,000 টাকা গুঁজে দিয়ে বললেন, আমার তরফ থেকে আপাতত এই সামান্য উপহার তোমার জন্য, বাকি উপহার সব তোলা রইল, সময় মতন দিয়ে দিব। উদিতার মনে হচ্ছে সে না জানি কোন মাইনকার চেপায় ফেসে গেল। এরা যে হারে গিফট আর টাকা দিচ্ছে, বাপ রে বাপ,
উদিতা কখনো ভাবতেও পারেনি যে তার নিজের জীবনে এমন একটা দিন আসবে। সে যতটুকু জানতে পারলো, ওর হবু শ্বশুরবাড়ির লোকেরা যেমন বড় লোক, তার সমান সমান তার হবু স্বামীও সেই লেভেলের বড় লোক। তার স্বামীর একারই অনেক টাকা পয়সা ও ধন সম্পত্তি আছে, কিন্তু উদিতা তো কখনোই এত কোটিপতি কাউকে স্বামী হিসেবে চায়নি। সে তো চেয়েছিল তার স্বামী খুবই সাধারণ পরিবারের ভালো ও চরিত্রবান ছেলে হবে, যার মধ্যে থাকবে না কোনো টাকার গরম, থাকবে না কোনো অহংকার। আশিয়ানও ভালো ছেলে, কিন্তু সে তো হাজারো মেয়ের ক্রাশ। কিন্তু উদিতা তো এমন কাউকে চায়নি যে এত এত মেয়ের স্বপ্ন। আশিয়ান কি সত্যি তাকে স্বীয় স্ত্রী হিসেবে মেনে নিবে? আদৌ সেটা জানা নেই কারো। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ উদিতাকে 20,000 করে মোট 40,000 টাকা সালামি দিলেন। এসব টাকা তাদের মতো বড়লোক বিজনেসম্যানদের কাছে কিছুই নয়। মোটমাট প্রায় 60,000 টাকা শুধু সালামি পেয়েছে উদিতা। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ এঙ্গেজমেন্টের বিষয়ে আলোচনা করলেন ওনাদের সাথে। কোন জায়গায় ফিক্সড করেছেন তা জানালেন ওনাদের। পরশুদিন কার্ড পাঠিয়ে দেওয়া হবে এখানে, এও জানালেন। আর কালকে অথবা পরশু যে কোনো একদিন আলিয়া ও উদিতাকে শপিং এ নিয়ে যাওয়ার কথাও বলা হলো ওনাদের। ওনারা কেউ আপত্তি জানালেন না। অবশেষে হাসি মুখে নাস্তা সেরে বিদায় জানিয়ে চলে গেলেন ওনারা সবাই। যাবার আগে এনা উদিতাকে একটা লম্বা হাঁক দিতে ভুলল না। উদিতারও এনাকে ভীষণ পছন্দ হয়েছে। মেয়েটা খুবই ফ্রি মাইন্ডেড। তবে অবাক করা বিষয় হলো সে যতটা সম্ভব আলিয়াকে ইগনোর করেছে। আলিয়াকে ওর একটুও ভালো লাগেনি, কেন জানি। অবশ্য কেউ এটা নিয়ে তেমন একটা মাথা ঘামায়নি। কেউ খুবই আন্তরিকভাবে উদিতাকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলেছিল, আমার ছোট্ট মোটো কিউট পিউট পিচ্ছি যা। উদিতার লজ্জায় লাল হয়ে গেছিল তখন কেয়ার কথা শুনে। তারিন দায়সারাভাবে ভালো থেকো কথাটি বলেছিল জাস্ট, আর কিছু বলেনি। তারপর ওনারা সবাই চলে গেলেন। ওনারা যাওয়ার পর উদিতা মায়ের হাতে সালামের টাকা ও শপিং ব্যাগগুলো ধরিয়ে দিয়ে রুমের দিকে পা বাড়ালো। সবাই ভীষণ খুশি উদিতার এত ভালো একটা ফ্যামিলিতে বিয়ে ঠিক হয়ে যাওয়ায়। সবাই আরো জমিয়ে এক দফা আড্ডা দিতে লাগলেন ড্রয়িং রুমে বসে। টপিক হলো উদিতার বিয়ে নিয়ে। উদিতার এসব শোনার ইন্টারেস্ট নেই আপাতত। মাগরিবের নামাজটা আদায় করে নিতে হবে, নয়তো কাজা হয়ে যাবে। উদিতা রুমে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নিজেকে দেখে তার ছোটখাটো একটা স্বর্ণের দোকান বলে মনে হচ্ছে। সোনাগুলো থেকে থেকে ভীষণ রকম চিকচিক করছে। এখানে প্রায় 2 কি 2.5 লক্ষ টাকার মতো স্বর্ণ আছে। বড় লোকদের বিরাট কারবার, এসব তো তাদের কাছে কিছুই না। গত পরশু তো আলিয়াকেও প্রায় সমপরিমাণ অর্থ ও গহনা দিয়েছেন ওনারা, তাও যেন কমতি নেই তাদের। আর বিয়েটাও যে ভীষণ ধুমধাম করে হবে এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই তার। হাজার হোক একজন নামি দামি সফল বিজনেসম্যানদের বিয়ে বলে কথা, যে বিয়েতে শহরের নামি দামি সকল ব্যক্তিত্বরা অবস্থান করবেন। সবাই আশিয়ানের স্ত্রী হিসেবে উদিতাকেও জানবে, চিনবে। সব মেয়েরা তাকে দেখেই হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। উদিতার সৌভাগ্য দেখে ঈর্ষান্বিত হবে। এসব ভেবে সাধারণত একটি মেয়ের ভালো লাগার কথা, কিন্তু উদিতার ভীষণ রকম অস্বস্তি অনুভব হচ্ছে। আলিয়া হলে তো পৈশাচিক আনন্দ অনুভব করত, কিন্তু উদিতা এসবের ধারে কাছেও নেই। সে তার পড়াশোনার চিন্তা করছে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর যদি বিয়ের প্রস্তাবটা আসতো তাহলে হয়তো উদিতা নির্বিবাদে রাজি হয়ে যেত। তখন সমস্যা হলেও ম্যাচুরিটি থাকতো তার মাঝে। কিন্তু এখন তো সে বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয়। স্বামীর চাহিদা, ভালোবাসা, নিজ সংসার সামলানো এসব সম্পর্কে তার বিন্দুমাত্র আইডিয়া নেই। রান্নাবান্না ও অন্যান্য কাজ করতে পারলে যে সংসারও সামলাতে পারবে তেমনটা কিন্তু মোটেই নয়। এই বয়সে বিয়ে শাদী সম্পর্কে বেশিরভাগ মেয়েরাই অবগত থাকে। প্র্যাকটিক্যালি না করলেও স্বামী সংসার সম্পর্কে অনেক ভালো ধারণা থাকে তাদের। কিন্তু উদিতা সম্পূর্ণ বিপরীত। এসব বিষয়ে সে কখনো কারো কাছ থেকে কিছু জানার চেষ্টা করেনি। মূলত ইন্টারেস্ট ছিল না তার। আর তার বাবা ও ভাই যেভাবে তাকে আগলে রেখেছিল, সবসময় এসব বিষয়ে কারোর সাথে আলোচনা করারও সুযোগ হয়ে ওঠেনি উদিতার। উদিতা এখনো ভাবতে পারছে না যে তার মতো একটা আনস্মার্ট ও অবুঝ টাইপের মেয়েকে কিভাবে আশিয়ানের পরিবারের লোকেরা পছন্দ করলো। এটা খুবই আশ্চর্যের বিষয় মনে হচ্ছে তার। আর বেশি চিন্তা করলে মাথার মগজ ঘোলা হয়ে যাবে। তাই এখানেই চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে শাড়ি পাল্টে বাসার জামা পরে নিল উদিতা। গহনাগাটিগুলো খুলে বক্সের ভিতর ঢুকিয়ে বক্সটা মায়ের কাছে দিয়ে আবারও রুমে ফিরে এসে ওয়াশরুমে চলে গেল সে অজু করতে। মিনিট 5 পর অজু সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো এক মনে। অফিসে ফাইনাল ইন্টারভিউ শেষে 25 জনের মধ্যে মোট 8 জন মাত্র টিকলো। আর তাদের প্রত্যেকের ইন্টারভিউ স্বয়ং আশিয়ান নিজে নিয়েছে। যারা টিকে গেছে তাদেরকে আশিয়ান কাজের রুলস সমূহ অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিল। কাজে মনোযোগী হওয়ার জন্য শর্টকাট বক্তৃতা দিল তাদের উদ্দেশ্যে।
আগামীকাল থেকে কাজে জয়েন করার জন্য বলা হলো তাদের। আশিয়ানের পিএ ইউনুস তাদের কার কি কাজ তার লিস্ট অনুযায়ী বুঝিয়ে দিল। সব কাজ শেষ করতে করতে রাত 8টা হয়ে গেল। আজ আর এক্সট্রা কোনো কাজ নেই আশিয়ানের, তাই অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। একটা সুপার শপের সামনে এসে গাড়ি থামিয়ে সেখান থেকে এনার জন্য ও 2 আদরের ভাতিজি এরাত ও পুতুলের জন্য বেশ কয়েক বক্স চকলেট ও খেলনা কিনলো। বাবার জন্য একটা ব্র্যান্ডেড ওয়াচ, মায়ের জন্য এরিয়ার সবচাইতে বড় লাইব্রেরি থেকে 5টা উপন্যাসের বই নিল। মিসেস ইয়াসমিন বই পড়তে ভীষণ ভালোবাসেন, তাই আশিয়া নিজেও একসময় ভীষণ বই পড়া ছিল। ওর নিজের একটা বেশ বড়সড় ব্যক্তিগত লাইব্রেরি আছে নিচতলাতে। প্রায় 15,000-এর মতো বই তার সংগ্রহে আছে। এমন একটা সময় ছিল যখন বই ছাড়া তার কিছুই ভালো লাগতো না, আর এখন পরিস্থিতিটা এমন যে সে বই ছুঁয়ে দেখারও সময় পায় না কাজের চাপে। ইলিয়ানা যাওয়ার সাথে সাথে তার অনেকগুলো অভ্যাস পুরোপুরি রূপে পাল্টে গেছে। বই পড়ার অদম্য উচ্ছ্বাসটাও হারিয়ে গেছে সেই সাথে। এখন আর বই কালেক্ট করাও হয় না, পড়াও হয় না। এসব সুন্দর মুহূর্তগুলোর কথা মনের স্মৃতির পাতায় শুধু জল করে। তাই আজ সেই স্মৃতিটাকে জাগিয়ে তোলার উদ্দেশ্যেই নিজে সংগ্রহে রাখার জন্য প্রায় বেছে বেছে 30টার মতো বই কিনল সে। যে বইয়ের টাইটেলটা ভালো লাগছে সেটাই কিনছে। মনে মনে ভাবছে এখন থেকে আবারও নতুন করে বই পড়া শুরু করবে। বই মনকে উৎফুল্ল করতে সহায়ক ভূমিকা পালন করে। বই পড়লে আশিয়ানও নিশ্চয়ই তার জীবনের বিষাক্ত কালো অতীতটা কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারবে। বাসার অন্যান্য সদস্যের জন্য টুকটাক কেনাকাটা করলো আশিয়ান। তারপর সেগুলো নিয়ে গাড়িতে রেখে আবারও বাসার দিকে গাড়ি ড্রাইভ করতে লাগলো। আজ প্রায় 2 বছর পর বাসায় সঠিক সময় যাচ্ছে আশিয়ান। যদিও আগে প্রায়শই বাসায় আসার পর আবার বের হতো কাজে। ইলিয়ানা ধোকা দেওয়ার পর থেকে বিনা কারণেই বাসায় দেরি করে আসে সে। মাঝে মধ্যে বাড়ি গিয়ে মদ খেয়ে লেট করে বাসায় আসে। ছেলেরা তো মনোকষ্টের কারণে মিসেস ইয়াসমিনও তাকে কিছু বলতে পারেন না। আশিয়ান কসম কাটাকাটি পছন্দ করে না, নইলে মিসেস ইয়াসমিন কোন দিনই কসম কেটে বসে থাকতেন ছেলের ভালোর জন্য। সারাজ হিসেবে প্রায় 5 বছর ধরে পরিচিত পেয়ে আসছে আশিয়ান। এর আগে সারাজ নামে কেউ ছিল না। ঢাকার নামকারী এক সন্ত্রাসী এমপিকে হত্যা করার পর থেকে সবার মুখে মুখে সারাজের নাম পরিচিত লাভ করে। সেটা অবশ্য আশিয়ানের ইচ্ছাতেই। সবার তো জানা থাকা উচিত যে অন্যায়কারীদেরও জম আছে। পুলিশ তাদেরকে উচিত শিক্ষা না দিলেও তাদের প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য সারাজ আছে। এটা সারা বাংলাদেশ প্রকাশ করা হয়েছে। নিজের সমস্ত ডিটেলস সিক্রেট রেখে খুবই সন্তর্পণে কাজ ছাড়ে তার টিমের লোকেরাও সে। এ ধরনের কাজ করতে নিজের ব্যক্তিত্ব পরিচয় লুকিয়ে ছদ্মনামে বেঁচে থাকতে হয়, নইলে শত্রুরা যে ওত পেতে থাকবে। এতে নিজের চাইতে পরিবারের লোকজনদের লাইফ রিস্ক বেশি থাকে। মিসেস ইয়াসমিন যেদিন জানবেন যে সারাজ খানই হলো ওনার ছেলে আশিয়ান, তাহলে সেই দিনই হয়তো উনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। তাই তো খুবই সূক্ষ্মভাবে নিজের পরিচয় লুকিয়ে রেখেছে সে, যার কারণে আজ তক কেউ তাকে কখনো সন্দেহ করতে পারেনি। তার বিরুদ্ধে এসব ব্যাপারে কোনো প্রমাণ নেই, আর না আছে কারো কোনো অভিযোগ। তাই তো নির্বিবাদে একা একা চলাফেরা করতে পারে সে। কখনো সেরকম কোনো বিপদের সম্মুখীন হয়নি। বাসার সদর দরজা দিয়ে প্রবেশ করলো আশিয়ান বেশ অনেকগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে। আধুনিক আসবাবপত্র দিয়ে সজ্জিত বিশাল বড় ড্রয়িং রুমে বাসার সবাই মিলে আড্ডা দিতে ব্যস্ত। তখন গরমে ঘেমে নিয়ে লাল হয়ে গেছে আশিয়ান। এই মুহূর্তে গোসল না করলে শান্তি মিলবে না। তাই সবাইকে মিষ্টি হাসি উপহার দিয়ে হাই জানিয়ে শপিং ব্যাগগুলো সোফার উপর রেখে গটগট শব্দ তুলে হেঁটে নিজের রুমে চলে গেল সে। বাকি সবাই হাঁ করে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। সবকিছু সবার মাথার উপর দিয়ে প্লেনের মতো চলে গেল। এনা তো বিস্ময় চেপে না রাখতে পেরে বলেই ফেললো, কেউ আমাকে চিমটি কাটো প্লিজ। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আশু ভাইয়া আজ এত জলদি বাসায় ফিরেছে। জাস্ট আনবিলিভেবল। এনার বলতে দেরি হলো, তাসজিদের চিমটি কাটতে দেরি হলো না। এত জোরে চিমটি কাটলো যে এনা বসা থেকে প্রায় লাফিয়ে উঠলো চিৎকার করে। তাসজিদ ইনোসেন্ট লুক নিয়ে বলল, দেখ, তুই নিজেই বলছিস যে তোকে কেউ যেন চিমটি কাটে, তাই সেই মহৎ কাজটা আমিই করে দিলাম। ভালো করিনি বল? এনা এত পরিমাণ রেগেছে যে তাসজিদের মাথার চুল প্রচন্ড আক্রোশে ঝাপটা ধরে টানতে টানতে চিৎকার করে বলল, তাসজিদ তার বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। আমার হাত থেকে তোকে আজ কেউ বাঁচাইতে পারবে না। খবিস পোলা, তোর বাপেরও এত সাহস নাই যে আমাকে চিমটি কাটবে। সেই জায়গায় তুই কোথা থেকে এলি? রাগের চোটে কি বলছে নিজেও জানে না এনা। মিস্টার মোর্শেদ বসে বসে চা কাটছিলেন, কিন্তু এনার বলা লাস্টের কথা শুনে ওনার বিষম লেগে গেল। বেদম কাঁদতে লাগলেন তিনি।
মিস্টার এনামুল ওনার পিঠে আলতো করে চাপড় দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেন। তাজিম আর তাসকিন হাসতে হাসতে সোফা থেকে পড়ে যাওয়ার জোগাড়। হাসতে হাসতে একটার পিঠে আর একটার চাপড় মারছে ওদের কাণ্ড দেখে। এনা অগ্নিদৃষ্টি হেনে তাসজিদের দিকে দমাদম কিল মারছে তার পিঠে। তাসজিদ বেচারা 2 হাত দিয়ে নিজেকে আত্মরক্ষার ভঙ্গিতে ঢেকে রেখেছে। তাহমিদ গলা খাকারি দিয়ে বলে উঠল, এই থামবি তোরা, বেয়াদবের দল। তোদের দেখে আমাদের বাচ্চারাও এরকম মারামারি শিখবে। লজ্জা করছে না তোদের এভাবে বাচ্চাদের মতো কিলাকিলি করতে? তাজিম তাহমিদের কথায় তাল মিলিয়ে বলল, লজ্জা থাকলেই তো করবি। ও যে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরেও এই দুটো এভাবে মারামারি করবে, দেখো, ছি ছি। সেম অন ইউ গাইস। বলদ, এই সেই মন ইউ ছাড়া কোনো ইংলিশ জানিস না তুই? না জানলে বল, ভালো করে শিখিয়ে দি। তাজিম দাঁত কেলিয়ে হেসে বলল, তোদের জন্য এটা ছাড়া আর কিছু মুখে আসে না আমার। আসলেই তোদের লজ্জা হওয়া উচিত। অ্যানাকোন্ডা রাক্ষসী বোন আমার, এবার তো ছেড়ে দে। এত সুন্দর স্টাইলিশ চুল তোকে বেচলেও তো এর মূল্য পাওয়া যাবে না। কি বললি তুই? আজ তোর চুল আমি টেনে ছিঁড়ে কুচি কুচি করে রাস্তায় ফেলে দিব। তোর সাহস কত বড় আমার নামকে উল্টো পাল্টা কি সব বলে ডাকিস? তোকে আজ উদম কেলানি দিলে তবে তুই ঠিক হবি। এই এসব কি হচ্ছে এখানে? সিঁড়ি বিয়ে নামতে নামতে গম্ভীর কণ্ঠে কথাটি বলে উঠল আশিয়ান। আশিয়ানের গম্ভীরপূর্ণ কথাটি শুনে এনা তাসজিদ দুজনেই ভয় ঢুকিল। এনার হাত আলগা হয়ে গেল তাসজিদের চুল থেকে। এনা সরে দাঁড়াতে তাসজিদ নিজের বেশভূষা ঠিক করে বসলো। এনা দাঁত কেলিয়ে কোনো মতে হেসে ভয়ে ভয়ে বলল, না ভাইয়া, মানে তেমন কিছু নয়। আসলে আসলে ওই তাসজিদটা আমার সাথে খালি ফাজলামো করে, আমার মেজাজ বিগড়ে দেয় ওই শয়তানটা। তাসজিদের দিকে তাকিয়ে দাঁত কটমট করে কথাটি বলল এনা। তাসজিদ নিষ্পাপ মুখভঙ্গি বানিয়ে বসে আছে গো বেচারার মতো, যেন সে কিছুই করেনি। আশিয়ান হেঁটে এসে তাসজিদের পাশে বসে পড়ল। তাসজিদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কিরে, ওর সাথে লাগিস কেন খালি? তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি কিছু করিনি ভাইয়া, সত্যি বলছি। ওই অ্যানাকোন্ডার কথা শুনো না তো। ওর তো স্বভাবই আমার ব্যাপারে মিথ্যা কথা বলা। ভালো কথা জীবনে মুখ দিয়ে বের হয় না। আজ তো একটা বলদ। এনা আবারও রাগে ফুঁসে উঠল। আশিয়ান না থাকলে এখন সত্যি সত্যি মেরে বসতো। রাগটা কোনো মতে কন্ট্রোল করে অন্য পাশের একটা সোফায় বসলো সে। আশিয়ানের আড়ালে তাসজিদকে হাত মুঠো করে ঘুষি দেখালো। বিনিময়ে গা জ্বালানো এক হাসি দিল তাসজিদ। আশিয়ান আবারও বলে ওঠে, আর কোনোদিন যদি তোদেরকে এভাবে মারামারি করতে দেখে, তাহলে সেদিন তোদেরকে আমি এমন ধোলাই দেব যে এরকম কথায় কথায় খোঁচাখোঁচি আর ঝগড়াঝাটি করা একদম ভুলে যাবি। মাইন্ড ইট। আশিয়ানকে বাসার মধ্যে ছোট বড় সকল সদস্য ভয় পায়। ওর রাগ সম্পর্কে সকলেই অবহিত। তাই তো আশিয়ানের দেয়া হুমকি শুনে এবার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে গেল। শপিং ব্যাগগুলো নিজের কাছে টেনে নিয়ে আশিয়ান ওর পিচ্চি ভাতিজি দুইটাকে আদুরে কণ্ঠে ডেকে বলল, আমার সোনামণিরা, চাচুর কাছে আসো তো একটু। আসিয়ানের কথা শুনে খুশি হয়ে এরাত আর পুতুল তাদের আব্বুর কোল থেকে নেমে আসিয়ানের কাছে চলে এলো। আসিয়ান দুজনকে কাছে টেনে নিয়ে পালাক্রমে তাদের দুগালে ও কপালে চুমু খেল। আসিয়ান এবার তাদের জন্য আনা খেলনার চকলেটগুলো তাদের দুজনের হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, নাও হ্যাপি আমার সোনামণিরা? এরা তার পুতুল খেলনা ও চকলেটস পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মাথা নাড়িয়ে পড়ল। শুধু থ্যাংক ইউ নয়, উম্মা দিতে হবে আমাকে। এরা তার পুতুল আসিয়ানের দুগালে 2টা চুমু দিল। আসিয়ানও খুশি হয়ে তাদেরকে আবার চুমু দিল। মিসেস ইয়াসমিন ছেলের হাসি খুশি মুখখানা দেখে তৃপ্তির হাসি হাসলেন। তিনি তো এটাই চান, তার ছেলে সব কিছু ভুলে আবারও আগের মতো হয়ে যাক, আবার আগের মতো সবটা হয়ে যাক। মিসেস তারানা এবার একটা মিষ্টি হাতে নিয়ে গিয়ে আসিয়ানকে খাইয়ে দিলেন। আসিয়ান হঠাৎ মিষ্টিমুখ করে কিছু বুঝতে পারল না। সে প্রশ্নবোধক দৃষ্টিতে মিসেস তারানার দিকে তাকিয়ে আছে। মিসেস তারানা সহাস্য বদনে আসিয়ানের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, কংগ্রাচুলেশন আমার সোনা বাবুটা। আসিয়ান কিছু বুঝতে না পেরে হাবলার মতো জিজ্ঞেস করলো, মামুনি, হঠাৎ কংগ্রেস জানালে যে? মানে বুঝলাম না ঠিক। ভাই, আজ তোমার জন্য আমরা কোণে দেখতে গিয়ে সবকিছু ফিক্সড করে এসেছি। সামনের শুক্রবার তাসকিনের সাথে তোমারও এনগেজমেন্ট। এর জন্য তোমাকে শুভকামনা জানাচ্ছি, বুঝলে? আসিয়ান খুব অবাক হলো কেয়ার কথা শুনে। ওর এই মুহূর্তে ঠিক কেমন রিয়েক্ট করা উচিত।
তা সে বুঝতে পারছে না। গম্ভীর হয়ে একে একে সবার মুখে তাকাচ্ছে আসিয়ান, সবার মুখে খুশির আমেজ দেখে সে দমে গেল। যাকে বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, এখন করলেই বা কি হবে? কিছুই না। যার জন্য এতদিন দেবদাস হয়ে থেকেছে তাকে তো আর পাবে না, তাহলে মিথ্যে সান্ত্বনা নিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন সব ছেলেরাই দেখে, আসিয়ানও বেবি অনেক ভালোবাসে, তাই বলে একটা মেয়ের জন্য সে এভাবে নিজের স্বপ্নগুলো ভেস্তে দিতে পারে না। যাকেই সে বিয়ে করবে তাকেই আগে বাচ্চা নিতে বলবে। এমনও হতে পারে বাচ্চা হয়ে গেলে দুনিয়ার আর কোনো কিছুর দিকে সে আকর্ষিত হবে না, আর ওই ইলিয়ানার ভূত চিরদিনের জন্য মাথা থেকে নামবে। সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আসিয়ান হাসি মুখে বলে উঠল, ভালোই তো, একসাথে দুটো বিয়ে হবে তাহলে। তবে মেয়ে কি আমার মনের মতন হবে? আই মিন আমার টাইপ? আসলে জানোই তো, আমার কথার অবাধ্য টাইপ কোনো মেয়েকে আমার কিন্তু পছন্দ নয়। আর ওভার স্মার্ট কোনো মেয়ের ছায়াও কিন্তু আমি সহ্য করতে পারি না, লাইক আয়েশা। সো আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো। তারিন মনে মনে শয়তানি হাসি দিল আসিয়ানের কথা শুনে। আসিয়ানের বিয়ে ঠিক হওয়ার কথা অনেক আগেই আয়শাকে জানিয়ে দিয়েছে সে। এইসব কথা শোনার পর ড্যাম শিওর কালকেই আয়শা এখানে পাগলের মতো ছুটে আসছে। বিয়ে কি করে হয় তা দেখা যাবে না, মনে মনে নিজেকেই বলছে তারিন। মিসেস ইয়াসমিন এবার ছেলের হাতে একটা স্বল্প নাস্তা ও কফির ট্রে হাতে ধরিয়ে দিয়ে আশ্বস্ত করে বললেন, ও নিয়ে তোর মোটেও চিন্তা করতে হবে না বাবা। তোর চাওয়া পাওয়া থেকেও ঢের গুণ বেশি যোগ্যতা সম্পূর্ণ মেয়েকে আমি তোর জন্য চুজ করেছি। মেয়েটি যেমনি সাংসারিক, তেমনি পর্দাশীল, তেমনি নামাজি, রক্ষণশীল পরিবারের মেয়ে বলে কথা। ওর বাপ ভাই ওকে স্কুল ছাড়া অন্যত্র কোথাও যেতে দেয়নি। মেয়েটি বাইরের জগৎ সম্পর্কে মোটেও পরিচিত নয়। ঢাকা শহরে এমন মেয়ে আছে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। মেয়েটা অনেক সরল টাইপের, তাসকিনের হবু বউ আলোয়ের সম্পূর্ণ বিপরীত, তবে দেখতে মাত্রায় অতিরিক্ত সুন্দরী। যদিও পর্দার আড়ালে ওর সৌন্দর্য লুকায়িত। আমি শিওর তোর অনেক পছন্দ হবে ওকে। পরশু সে আর আলো শপিং করতে আসবে, তখন ওকে দেখে নিস তুই নিজের চোখে। আর হ্যাঁ, ওই দিন অফিস যেতে পারবি না, আগে থেকে বলে দিলাম কিন্তু তোকে। মায়ের কথা মন দিয়ে শুনলো আসিয়ান। যাক, কমপ্লিমেন্ট শুনে ভালোই মনে হচ্ছে। এরকম সহজ সরল সোজা টাইপ মেয়ে দরকার। তবে যতই সরল সোজা হোক না কেন, টাকার প্রতি নিশ্চিত লোভ না থেকে যায় না। এত ভালো মানুষ এই দুনিয়াতে নেই বললেই চলে। এই মেয়েটাকে আপাতত দৃষ্টিতে সরল সোজা মনে হলেও ভেতরে ভেতরে যে শয়তানি থাকবে না তা কি করে হয়? তবেই যাকে এখন এইসব চিন্তা করে লাভ নেই। ভালো হলেই ভালো, না হলে কিছু করার নেই। ওকে, তোমার কথাই রইল, যাব না আমি ওই দিন অফিসে। আর হ্যাঁ, এঙ্গেজমেন্টের কার্ড শুধু তাসকিনেরটাই বানিয়েছো নাকি? না, আজকে তোমাদেরটাও অর্ডার দিয়ে ফেলেছি আমি। কালকেই দিয়ে যাবে সব কার্ড। পরশুর মধ্যে আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে যাবে আশা করছি। আর কার্ডের ডিজাইন আমার এনামামনি নিজেই পছন্দ করেছে। আমার একমাত্র আদরের বোন চুজ করবে না তো কে চুজ করবে? হ্যাঁ, 6 জন ভাইয়ের একমাত্র বোন বলে কথা। হ্যাঁ, আমার মেয়েটার চয়েস মাশাল্লাহ। তারপরও তুমি নিজে সবকিছু একবার চেক করে নিও। ইটস ওকে বাবা, আমার দেখতে হবে না, তোমরা যা ভালো বোঝো তাই করো। ভাইয়া, তোমায় বলতে ভুলে গিয়েছিলাম, কালকে তোমার জন্য বেশ কিছু কাপড় চোপড় কিনে এনেছি। তুমি যে ব্র্যান্ডের কাপড় পরো সেই ব্র্যান্ডের। তুমি দেরি করে বাসায় এসেছিলে তাই বলতে ভুলে গিয়েছিলাম, সরি। তোমার ওয়ার্ড্রোবের মধ্যে ব্যাগগুলো রেখেছি আমি, একবার চেক করে দেখে নিও পছন্দ হয় কিনা তোমার। তুই এনেছিস যখন, তাহলে তো অবশ্যই পছন্দ হবে। এই রে, তোর জন্য তোর পছন্দের চকলেটস কিনে এনেছি। এই বলে একটা বড় চকলেটের বক্স এগিয়ে দিল আসিয়ান এনার দিকে। এনা খুশিতে ডকবক করে বক্সটা হাতে নিয়ে নিল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। তারশিদ এনার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, একা একা খাস না, আমাকেও কয়েকটা দিস, না হলে তোর পেটে ব্যথা করবে। এনা মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে বক্সটা ঝটপট সরিয়ে দিয়ে বলল, আসছে আমার নবাব। এত বড় দামড়া ছেলে কিনা চকলেট খাবে, জাহান নামে যাতই। আগে আমার সাথে ঝগড়া করার সময় মনে ছিল না, এখন কোন মুখে চকলেট চাস? বা হ্যাঁ কোথাকার জানি,
সর এখান থেকে। তাজিম নিজের কপালে চাপড় মেরে বলল, তোরা আর জীবনও শুধরাবি না। একটু আগে আশু ভাইয়া কি বললো, এখন আবার শুরু করেছিস তোরা এই গেম সেম অন ইউ গাইস। আবার যদি তুই ওই আবাল মার্কা ডায়লগ সেমন ইউ গাইজ বলছিস, তো তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তাসজিদের কথা শুনে তাজিম ভেঙচি কাটলো। আসিয়ান একে একে সবার জন্য কিনে আনা টুকটাক গিফটগুলো বিতরণ করলো। মিসেস ইয়াসমিন নতুন উপন্যাসের বইগুলো পেয়ে ভীষণ খুশি হলেন। তাহমিদ এবার আসিয়ানকে লক্ষ্য করেই বলে উঠল, কি রে আশিয়ান, আম্মুর কাছ থেকে শুনলাম তুই নাকি বিয়েটা অনুষ্ঠান করে জমজমাটভাবে করতে চাস না, তা কি ঠিক? আসিয়ান গলা খাকারি দিয়ে বলে উঠল, আসলে আমি ঘরোয়াভাবে বিয়েটা সারতে চাইছিলাম আর কি। বেশ ঝাঁকজমকভাবে, বিয়েতে ভেজাল বেশি, তাই। তাসজিদ আবারও দাঁত কেলিয়ে বলে উঠল, তা বললে তো শুনছি না ভাইয়া। তুমি একজন টপ বিজনেসম্যান হয়েও চূড়ার মতো লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে চাও, তা তো ঠিক না। তোমার বিয়ে খাবো বলেই তো আমি, তাজিম, তাসকিন ভাইয়া, আসিফ ভাইয়া, তৌহিদ ভাইয়া এত বছর ধরে হাত ধুয়ে বসে আছি, তীর্থের কাকের মতো অপেক্ষা করে আসছি। সেই তোমার বিয়ে এত নিরামিষভাবে হয়ে যাবে, তা তো আমরা সাধারণ জনতা মেনে নিতে পারি না। তোমার বিয়ে আমাদের ইচ্ছা মতো হতেই হবে। তোরা ডাফাররা তো আমার পিছনেই পড়ে আছিস। নর্মাল ভাবে বিয়ে করলে তো এত ঝামেলার সম্ভাবনা থাকে না, শান্তিতে বিয়ে করা গেল। পরে একসময় মিডিয়াকে জানিয়ে দিলেই হবে, ব্যাস লেটা চুকে গেল। বেশি কথা বলিস না তুই ভাই। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না। তো বিয়েটা যাতে সারা জীবন একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে, সেরকমভাবেই তো বিয়েটা করা উচিত, তাই না? তোর কোনো কথাই শোনার দরকার নেই আমাদের। বিয়েটা আমাদের ইচ্ছেতেই হবে। সো তুই মাঝখানে এসব ফাও কথা আর কখনো ঢোকাবি না, তুই চুপ থাক। হ্যাঁ ভাইয়া, এই বিষয়টি অন্তত আমাদের মন মতো হ্যান্ডেল করতে দাও। তুমি কিছু বলার দরকার নেই। জানো আমার আর তাসজিদের কত শখ যে তোমার বিয়েতে আমরা ইংলিশ গানের সাথে ডান্স করব, আমরা সব ভাইয়েরা সেম ডিজাইনের শেরওয়ানি পরবো। কত শখ তোমার বিয়ে নিয়ে আমাদের। প্লিজ এভাবে আমাদের খুশিতে বাগড়া দিও না। ভাইয়া তুমি জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করতে বাধ্য। আমি ইতিমধ্যে সব প্ল্যানিং করে ফেলেছি, তাই তোমার এইসব কথা আমরা কেউ শুনছি না। তুমি শুধু দেখে যাও, আর কিছু করতে হবে না। রাজি হয়ে যা বাবা, এবং করিস না। আমরা সবাই তোর বিয়ের অনুষ্ঠানের জন্য আগ্রহ নিয়ে বসে আছি, আমাদেরকে এভাবে আশাহত করিস না। এত এত রিকোয়েস্ট শুনে আসিয়ান আর মানা করতে পারলো না। নিজের জন্য সবার খুশিকে নষ্ট করতে চায় না সে, তাই দীর্ঘশ্বাস ফেলে বিরস বদনে বলল, ওকে, তোমাদের যেরকম ইচ্ছা সেরকমই করো, মানা করব না। তবে আমাকে বেশি ঝামেলায় জড়াতে পারবে না, আগেই বলে রাখলাম। আর মিডিয়াকে কন্ট্রোলে রাখার দায়িত্ব তোমাদের। আমি ওসব প্যাচালের মধ্যে নেই কিন্তু। ও তুই চিন্তা করিস না, বাদ বাকি সব আমাদের দায়িত্ব। তোর বড় ভাইরা আছে ওসব কাজের জন্য, তুই খালি আমাদের তালে তাল মিলাবি, ব্যাস, তোকে আর কিছুই করতে হবে না। বাহ, আমি তো বানের জলে ভেসে এসছি মনে হয়। সেলিব্রিটিদেরকে দেখছি আলাদা কদর করা হয়, আমাদের তোষামুদিতে মনে হচ্ছে খালি আশুরই বিয়ে হচ্ছে, আর আমি এমনি দর্শক মাত্র। তো এটা তো শুধুমাত্র আশিয়ানের ক্ষেত্রে বলা হয়নি রে গাধা, এর মধ্যে তুইও তো সামিল আছিস। তাহলে এত জেলাসি কিসের জন্য শুনি? আমার ভাই তো মেয়েদের মতো হিংসুটে হয়ে যাচ্ছে দেখা যায়। কি ভাইয়া, এত জলে কে রে? তোমাদের দুজনের কথাই তো বলে হচ্ছে। তাসকিনের গাল ফোলানো দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এভাবে হাসি ঠাট্টার মধ্য দিয়ে ঘন্টা দুয়েক কেটে গেল। রাত প্রায় 11টার দিকে ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। আসিয়ান রুমে এসে বারান্দায় রাখা সোফায় বসে কিছুক্ষণ স্মোকিং করল। তারপর মনের কষ্ট কিছুটা হালকা করে বারান্দার রুমে ডোর লক করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আরো কিছুক্ষণ ফোন টেপে। তারপর ঘুমিয়ে গেল সে। কালকে থেকে অনেক কাজ আছে। যত সময় যাচ্ছে এঙ্গেজমেন্টের দিন প্রায় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এক একজনের ওপর এক একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তামজিদ, তাহমিদ আর তাজিমের ওপর আত্মীয় স্বজনদের এঙ্গেজমেন্টের দাওয়াত দেওয়ার দায়িত্ব পড়েছে। কালকে থেকে শুরু করবে ওরা। কাকে কাকে কার্ড দিতে হবে তার লিস্ট আগেই করা হয়ে গেছে। তাসজিদ যাবে ওই কনভেনশন হলে যেখানে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হবে বলে ঠিক করা হয়েছে। সে গিয়ে সব কিছু ডেকোরেটিং এর সিস্টেম ও স্টাইল দেখিয়ে দিয়ে আসবে। তারিন, এনা ও
কেয়াকে কনের বাড়িতে এঙ্গেজমেন্টের তথ্যের জিনিসপত্র সব কেনা ও সাজিয়ে প্যাকেট করার দায়িত্ব দেওয়া হয়েছে। মিস্টার মোর্শেদ ও মিস্টার আনিসুল ইনভাইটেড। সকল গেস্ট খাবার দাবারের ব্যাপারটা নিজেদের দায়িত্বে নিয়েছেন। কোন মুরগি কিনতে হবে, কত কেজি গরুর মাংস, সোনালিকা মুরগি, রুই মাছ, বোয়াল মাছ, গলদা চিংড়ি মাছ, আরও যা যা লাগবে তার লিস্ট করায় ব্যস্ত ওনারা। শহরের সবচেয়ে বেস্ট শেফদের হায়ার করা হয়েছে রান্নার জন্য। বাংলাদেশের সফল বিজনেসম্যান আসিয়ান তায়েফ চৌধুরী ও তার ভাই এহতেশাম তাসকিন চৌধুরী এঙ্গেজমেন্ট বলে কথা। ধুমধাম করে সব না করলে কি হয়? তাই তো এত এত ব্যস্ততার সবার মধ্যে বিরাজ করছে। এদিকে উদিতা নিজ রুমে বিছানায় বসে আছে। বসে বসে চিন্তা করছে যে আজ কি থেকে কি হয়ে গেল। এত জলদি বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে হবে তা কখনোই ভাবেনি সে। তাও তার থেকে গুনে গুনে 10 বছরের বড় একটা ছেলেকে বিয়ে করতে হবে। আলিয়ার সাথে তাসকিনের বয়সটা মানায়। তাসকিন আলিয়ার থেকে মাত্র 2-3 বছরের বড়। আর ওই লোকটা মানে আসিয়ান, সে তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মানুষ। সঠিক সময়ে বিয়ে করলে এক বাচ্চার বাপ হয়ে যেত সে। উদিতার মাথায় এসব আবল তাবল চিন্তা ভাবনা চরকার মতো ঘুরপাক খাচ্ছে। ও যখন এসব চিন্তা করতে ব্যস্ত তখন আলিয়া তার রুমে এসে ঢুকলো। তার এক হাতে একটা মিনি কোকের বোতল আর এক হাতে বড় একটা স্মার্টফোন। প্রচুর ভাবের সহিত কোকের বোতল দুলিয়ে দুলিয়ে এগিয়ে এসে বেয়াদবের মতো উদিতার সামনের টেবিলটাতে বসলো সে। উদিতা এক পলক তাকালো আলিয়ার দিকে। ওর মুখে কিসের জানি ফেস প্যাক লাগানো, ভূতের মতো লাগছে দেখতে ওকে। আলিয়া উদিতাকে উদ্দেশ্য করে বলল, কিরে এরকম হাদার মতো বসে আছিস কেন? তোর তো এখন খুশিতে নাচার কথা। বাংলাদেশের ফেমাস বিজনেসম্যান অ্যান্ড হাজার মেয়ের ক্রাশের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, বুঝতে পারছিস তুই? তোর তো কপাল খুলে গেল রে। অবশ্য বাইরে থেকে গোবেচারা মুখ বানিয়ে রাখলো, ভেতর ভেতর যে তুই আনন্দে ফেটে পড়ছিস তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। উদিতা কিছুটা বিরক্তি নিয়ে তাকালো আলিয়ার দিকে। এসে গেছে পিঞ্চ মারার জন্য। ওর মতো বলদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। হাত ধুয়ে উদিতার পিছনে পড়ে থাকে সবসময়। বেয়াদবের মতো কথাবার্তা। বয়সে তো সে উদিতার থেকে অনেক বড়, তারপরও কথায় কথায় উদিতাকে খোঁচা মারতে ছাড়ে না। সব কিছুতে মাতব্বরি না করলে মনে হয় ওর পেটের ভাত হজম হয় না। উদিতা কাট কাট গলায় জবাব দিল, ভালো করে জানো তুমি যে আমি কোন টাইপের মেয়ে। জেনে শুনে যদি এমন কথা বলো তাহলে আমার আর তোমাকে কিছু বলার নেই। আমার ভাগ্য আল্লাহর যার সাথে জুড়ে দিয়েছে তার সাথেই আমার বিয়ে হবে। এখন কাকের মতো কাকা করলেও আমার ভাগ্য পাল্টে যাবে না নিশ্চয়ই। উদিতার বলা কথা শুনে আলিয়ার মুখ কালো হয়ে গেল। বিব্রত কণ্ঠে ব্রুকুচকে বলল, ওয়েট, তুই আমাকে কাকের সাথে তুলনা করলি? বিয়ে ঠিক হতে না হতেই দেখছি মুখে বুলি ফোটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি যে বলো না আপু, তোমাকে কাকের সাথে তুলনা করব কেন? কাকের সাথে তো তুলনা করছি তাদেরকে যারা আমার ভালো সহ্য করতে পারে না, আমার ভাগ্যকে হিংসা করে। তাহলে তুমিও তাদের দলে অন্তর্ভুক্ত নাকি আপু? আলিয়া এ কথা শুনে আমতা আমতা করে বলল, না 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 না, তো আমি কেন তোকে হিংসা করতে যাব? আমারও তো ওই পরিবারের ছেলের সাথে বিয়ে হচ্ছে, তাহলে তোকে কেন শুধু শুধু হিংসা করতে যাব শুনি? হ্যাঁ তাই তো, তুমি কেন হিংসা করতে যাবে? তুমি তো আমারই ফুপ্পির মেয়ে হও, আমার বড় বোন। তবে সম্পর্কে আমি তোমার বড় যা হব, বুঝলে আপু? তোমার হবু বাসরের হবু বউ। আলিয়া ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, তো এখন কি তোকে সালাম দিয়ে জি আপনি করে তোর সাথে কথা বলতে হবে নাকি? আরে না, এইসব কেন করতে যাবে তুমি? তবে ভাসুরকে যেভাবে রেসপেক্ট করবে তার বউকেও তো সেভাবেই ট্রিট করতে হবে, না হলে মানুষ তোমাকে বেয়াদব মেয়ে মনে করবে। ইয়ার কি মারছিস আমার সাথে? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। উদ্রিতা, খুব জানা গজিয়েছিস তোর, তাই না? বড়লোক ছেলের সাথে বিয়ে হচ্ছে দেখে এখনই আকাশে ওড়া শুরু করছিস। ফিউচারে না জানি কি করবি। বরের টাকা বেশি দেখে এত লাফালাফি করার কিচ্ছু নেই। দেখে নিস, ওই ছেলে তোকে কখনোই ভালোবাসবে না। উদিতা ওর কথা শুনে একদম ঠান্ডা গলায় মুখের উপর জবাব দিল, অভিশাপ দিচ্ছ? দিলেও কি না দিলেও কি, আই ডোন্ট কেয়ার দ্যাট। আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছে সেটা একমাত্র তিনিই ভালো জানেন। তোমার এসব বলাতে আমার কিছু যায় আসে না। আমি আদিও স্বামীর ভালোবাসা পাবো কি পাবো না তাও একমাত্র আমার আল্লাহ বলতে পারে, তুমি নাও। মনে রেখো, অন্যকে হিংসা করে নিজে কখনো ভালো থাকা যায় না।
সব চাইতে বেশি ভালো হয় তুমি তোমার রাস্তা মাপো আর আমি আমারটা। আমাকে নিয়ে তোমার এত মাথা না ঘামালেও চলবে, আশা করি বুঝতে পারছো। আর যাও গিয়ে আরো বেশি করে রূপচর্চা করো, না হলে বিয়ের সাজে আমাকে ডাউন মারবে কি করে শুনি? উদিতার ঠান্ডা গলার জবাব শুনে আলিয়ার রাগে সারা গা জ্বলে গেল। রাগে সাপের মতো ফনা তুলে তোকে আমি দেখে নিব টাইপ লুক দিয়ে উদিতার দিকে এক পলক তাকিয়ে রুম থেকে হন হন করে বেরিয়ে গেল। আলিয়া রুম থেকে বেরোনোর সাথে সাথে শাহরিয়ার এসে রুমে ঢুকলো। আলিয়ার যাওয়ার পানে অবাক হয়ে তাকালো সে। বুঝতে পারলো না এত রেগে গেল কেন আলিয়া। উদিতা ভাইকে দেখেই ঠিকঠাক হয়ে বসলো। আগে থেকেই বড়সড় ওড়না দিয়ে গা মাথা সব ঢাকা ছিল। শাহরিয়ার এসে বোনের পাশে বসলো। উদিতা নরম আর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে ভাইয়া? আয়লা এত রেগে গেল কেন? কি জানি, আমার এত খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে ওর রাগের কারণ খুঁজতে যাব। বাদ দাও তো ওর কথা। শাহরিয়ার আর কোনো জোর করলো না উদিতাকে এ ব্যাপারে, কারণ কিছুটা হলেও আলিয়ার রাগের কারণ সে আন্দাজ করতে পারছে। আলিয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে শাহরিয়ার বোনের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, এই কদিন থেকে অনেক মিস করছিলাম বোন। বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল তোকে ছাড়া। আমি তোমাদেরকে প্রচুর মিস করেছি ভাইয়া। ফুপিকে বলছিলাম বাসা যাওয়ার কথা, উনি এক প্রকার জোর করে আটকে রেখেছিল আমাকে, নাইলে কবেই চলে যেতাম। ভাবি কই? তানিয়া ভাবির সাথে রান্নাঘরে রান্না করছে। আর আমার পিচ্চি ভাতিজাটা কই? সারাদিন ধরে তার দেখা নেই। একবার এসে দুই গালে চুমু দিয়ে চলে গেল, আর আসেনি। ওই তো মুরাদ ভাইয়ের ছেলে মেয়েদের সাথে তান্না আর তানির সাথে খেলায় মত্ত হয়ে আছে। একদিন পর খেলার সাথে পেয়েছে তো তাই। ও। শাহরিয়ার উদিতার মাথায় আলতো ভাবে হাত বুলিয়ে বলে উঠল, আমার বোনটা অনেক বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। ভাবা যায়, এখনো মনে হচ্ছে এই তো সেদিন এই পিচ্চি বোনটাকে কোলে নিয়ে দোকানে যেতাম চকলেট চিপস কিনে দিতে। আমার গলা জড়িয়ে ধরে কত শত বায়না ধরতো আমার বোনটা। উষার বিয়েতে কথা শুনে এত কষ্ট হয়নি আমার, যতটা তোর বিয়ের কথা শুনে অনুভব করতে পারছি। ভাইয়ের বলা কথা শুনে উদিতাও কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কষ্ট তো আমারও অনেক বেশি হচ্ছে ভাইয়া। তোমাদেরকে ছাড়া আমি কি করে অন্য একটা অচেনা জায়গায় গিয়ে থাকবো? এখানে পপির বাসায় আসার পর থেকেই চিন্তা করছি কখন বাসায় যাব, কখন তোমাদের দেখব। এতদিন ছটপট করে করে দিন কেটেছে আমার, আর এখন এমন একটা জায়গায় যেতে হবে যেখানে চাইলেও তোমাদেরকে দেখতে পারবো না, ইচ্ছে করলে তোমাদের কাছে ছুটে আসতে পারবো না। এখন বিয়ে না করলে কি হতো না ভাইয়া? তোমাদের ছাড়া কি করে থাকবো আমি? শাহরিয়ার প্রত্যুত্তরে কিছু বলতে পারলো না, তারও গলা ধরে এসেছে। কিছু না বলে চোখ মুছে লম্বা করে একটা দম নিল সে। বুঝতে দিল না উদিতাকে যে তার চোখে পানি চলে এসেছে বোনের কথা শুনে। হাসি মুখে বোনের কপালে একটা চুমু দিয়ে বলল, মন খারাপ করিস না বনু, মেয়েদের জন্য বিয়ে একটি অনিবার্য পরিণতি। তুই তো কত শত ইসলামিক বই পড়ছিস, নিশ্চিত জানিস মেয়েদের জন্য বিয়েটা কত জরুরি। শরীয়ত অনুযায়ী তোর এই বয়সটা বিয়ের জন্য পুরোপুরি পারফেক্ট। আর এই দুনিয়ায় আশিয়ানের মতো ভালো ছেলে পাওয়া অনেক দুষ্কর। আমি ভাই হয়ে নিশ্চয়ই আমার বোনকে এরকম একজনের হাতে তুলে দিতে পারি। ছেলের বিষয়ে সব কিছু জেনে, ওদের পরিবারের ব্যাপারে সমস্ত ডিটেলস জেনে তারপর আমি বিয়েতে রাজি হয়েছি। আমরা সবসময় তোর ভালো চাই বনু। ভাইয়ের ওপর এতটুকু ভরসা তো রাখতে পারিস, কথা দিলাম ঠকবি না। আর রইল আমাদের কথা, তোর বিয়ের পর আমরা কয়দিন পর পরই তোকে দেখতে যাব। আর আশিয়ানকে বলে দিব তোকে আমাদের বাসায় দিয়ে আসতে। দেখবি তখন আর একটু মন খারাপ লাগবে না, অভ্যাস হয়ে যাবে তখন। উদিতা ভাইয়ের ভরসামূলক কথা শুনে শান্ত হয়ে গেল। আর যাই হোক, তার ভাই কখনো মিথ্যা বলতে পারে না, তা সে খুব ভালো করে জানে। মুচকি হেসে বলল, আচ্ছা ভাইয়া, তোমার কথাই মানলাম। শাহরিয়ার প্রশান্তির হাসি হাসলো। অ্যাটলিস্ট বোনের মুখে তো হাসি ফোটাতে পারলো। বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা বোন, আমরা এখন যাই। তুই একটু টেনশন করবি না, কিন্তু মনে রাখিস আল্লাহ তার বান্দার জন্য যা করে সবসময় ভালোর জন্যই কিন্তু করেন। ভাইয়া, মনে থাকবে। এই তো আমার সোনা বোনটা। এই বলে শাহরিয়ার বসা থেকে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। উদিতা তার ভাইয়ের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ রাতটা মিস্টার আনিসুলের পরিবারের সবাই মিসেস লিমার বাসায় থেকে গেলেন।
রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরিবারের বড়রা মিলে ড্রয়িং রুমে বসে বিয়ের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের দরকারি কথোপকথনে মেতে উঠেছেন। পরিবারের দুটো মেয়ের বিয়ে বলে কথা, আলোচনা ছাড়া এমনি এমনি তো আর সব হয়ে যায় না। মিস্টার গোলজার মিস্টার আনিসুলকে উদ্দেশ্য করে বলে উঠলেন যে, বলছি কি আনিস, উদিতার এনগেজমেন্ট তো আমাদের বাসা থেকেই হোক, কি বলো? এনগেজমেন্ট তো শেষ, বিয়ের আগে নয় তোমাদের বাসায় চলে যেও, আর নয় বিয়ের শেষ হওয়া পর্যন্ত এইখানেই থেকে যাও তোমরা সবাই। আমাদের বাসাটা পুরনো আলমারের হলে কি হবে, নেহাত কম বড় নয়, অনেকগুলো রুম খালি পড়ে আছে, আত্মীয় স্বজন আসলে কোনো অসুবিধা হবে না আশা করছি। মিসেস লিমাদের বাসাটা বেশ পুরনো আমলের, ওনার শ্বশুরের নিজ হাতে তৈরি বাসা এটা। মিস্টার গোলজারের কথায় সায় দিয়ে মিসেস লিমাও বললেন, হ্যাঁ রে আনিস, এঙ্গেজমেন্ট অবধি না হয় এখানে থাক সবাইকে নিয়ে, তারপর না হয় নিজের বাসায় ফিরে যাবি। এখান থেকে শাহরিয়ার অফিসও কাছে, আর তোর ভার্সিটির কাছেই আছে, কোনো অসুবিধা হবে না। ওনাদের কথা শুনে মিস্টার আনিসুল আমতা করে বললেন, কিন্তু এরকম থেকে গেলে তো আর হয় না। দুলাভাইয়ের আত্মীয় স্বজনের মতো আমারও অনেক আত্মীয় স্বজন আছে। উদ্রিতার বইয়ের কথা শুনে তারাও খুব দ্রুত চলে আসবে। বড় ভাই আর ওনার পরিবার সবাই আসবে, উদ্রিতার নানুর বাড়ির লোকেরাও আসবে। এতজনের জায়গায় কি আর হবে বলো? ওসব তোমার চিন্তা করতে হবে না মামা, রুম ভাগ বাটোয়ারা করেও থাকা যাবে। বিয়ে বাড়িতে থাকার জায়গার শর্ট পড়ে ঠিকই, তবে মানিয়ে নিতে পারলে জায়গা হয়ে যায়। ছেলেদের জন্য আলাদা 1 অথবা 2 রুম বরাদ্দ থাকবে, আর মেয়েদের জন্য 1-2 রুম, আর বাকি রুমগুলো ভাগ বাটোয়ারা করে বড়রা থাকবে। কোনো অসুবিধা হবে না আশা করি। তুমি এখানে থাকলে ভালো হবে মামা, কারণ এক হাতে তুমি এত সব কিছু সামলাতে পারবে না। এর মাঝে তোমার ভার্সিটি যেতে হবে, এনগেজমেন্ট ও বিয়ের আগে মিস দিলে সময় মতো ছুটি পাবা না। আর শাহরিয়ারেরও সেম কন্ডিশন। আমার আর বাবার ওসবের বালাই নেই, নিজের ব্যবসা আছে, আমরা ব্যবসায়ের কাজে না গেলেও আমাদের লোকেরা তা দেখবে। এই জন্য বলেছিলাম আর কি, থেকে যাও এখানে। আব্বু, ভাইয়া ঠিকই বলেছে। এখন আমরা বাসায় চলে গেলে এক হাতে এত কিছু মোটেও সামলাতে পারবো না। আমরা কাজে চলে গেলে বাসায় ছেলে মানুষ একজনও থাকবে না। এখন একজনের সাথে থাকাটা আমাদের জন্য এক প্রকার জরুরি বলা যায়। কালকে অফিস থেকে আসার সময় বাসায় উঠে না হয় জরুরি কাপড় চোপড় আর টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসবো এখানে, কি বলো? মিস্টার আনিসুল সবার কথা শুনে বেশ কিছু সময় গম্ভীর হয়ে চিন্তা ভাবনা করলেন, তারপর কিছু একটা ভেবে রাজি হয়ে গেলেন তিনি। বেশ, তাহলে তাই হোক। শাহরিয়ার, কালকে তুমি ওসমান আর তোমার মাকে নিয়ে ওর বাসায় যাবে, তারপর প্রয়োজনীয় যা যা লাগবে তা সব নিয়ে আসবে। আর আসার সময় বাজার টাজার করে নিয়ে এনো, আর চালের বস্তা একটা কিনে নিয়ে এসো সাথে। বুঝতেই পারছো অনেক মেহমান আসবে, তাদের তো খেতে হবে। তোর এসব চিন্তা করতে হবে না রে পাগল, আমরা আছি তো, সব সামলে নিব। না না, তারপরেও এভাবে তোমাদের উপর বোঝা হয়ে লাভ নেই। আমার অদৃতের মতো আলিয়ারও তো বিয়ে আলাদা একটা খরচ আছে না? আমাদের 2 পরিবার মিলে তো সব বহন করতে হবে। তাহলে তোমাদের সমঝোতার একটা ব্যালেন্স আসবে, খুব সুন্দরভাবে সব সম্পূর্ণ হবে। তা নয়, ঠিক আছে, তবে আজকের মধ্যে আমাদের নিকট আত্মীয়দের ফোন করে দাওয়াত দিলে ভালো হয়। আর আমি আমার ভাই বোন সবাইকে গিয়ে দাওয়াত দিয়ে এসেছি গতকালকে, তারা কালকে দুপুরের মধ্যে চলে আসবে। এখন বাকিদের ইনভাইট করে ফেললে ভালো হবে, একটা চাপ থেকে মুক্তি অবশ্যই পাবো। তোমার ওসব ভাবতে হবে না, বাকি আত্মীয় স্বজনেরা আমি ফোন করে জানিয়ে দিয়েছি আগেই। এখন অনিতার বাবার বাড়ির লোকেদের দাওয়াত দিলেই হয়ে যাবে। এই দায়িত্ব আনিসের উপরেই ছেড়ে দাও। আনিস, তুই তাদেরকে বলে দিস। তা বলবো না, সমস্যা না। ওনারা ফোন দিয়ে জানিয়েছে যে এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটা করতে পরশুদিন দুপুরে 1টার পর উদ্রিতা আর আয়েশালাকে নিয়ে আসিয়ান এবং তাসকিন আসবে এখানে। আমাদের পরিবার থেকে কেউ কেনাকাটা করতে চাইলেও তাদের সাথে জয়েন হতে পারবে, তবে তাদের পরিবার থেকে শুধু তারা ভাই বোনেরাই। আসিয়ানের ভাবি যাবে শপিং মলে, বয়স্করা মেবি কালকে যাবে। ভালোই তো, তোমরা যাও, কালকে গিয়ে যাবতীয় শপিং টপিং করে এসো। সিরিয়াল শপিং সেজে ফেলে তাহলে আর বেশি ঝামেলা সৃষ্টি হবে না। ওরা পরশুদিন গিয়ে নিশ্চিত কেনাকাটা করতে পারবে। ঠিক বলেছো দুলা ভাই, তাই করতে হবে। কালকে তাহলে আপু, তানিয়া, ওসামা, অনিতা
পিচ্চি বাচ্চাদের ও আত্মীয় যারা আসবে তাদের নিয়ে ওনাদের সাথে শপিংয়ে চলে যাও। গিয়ে এনগেজমেন্ট ও মেহেদি, গায়ে হলুদ, বিয়ে ও রিসেপশন পার্টিতে যা পড়বে তা কিনে নিয়ে আসো। কালকে মুরাদও কাজে যাবে না, আর শাহরিয়ারও হাফ ডিউটি আছে। চাইলে আমিও যেতে পারবো তোমাদের সঙ্গে। আরতের ভার ম্যানেজারের উপর ছেড়ে দিয়ে দুলাভাইও যেতে পারবেন তোমাদের সাথে। তা যা বলছো আব্বু, তাহলে এই কথাই রইল। আমি ওনাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, তাই কর তুই। ওনাদেরকে ফোন করে জানিয়ে দে যে আমরা কালকে তাদের সাথে যাচ্ছি। ওকে। শাহরিয়ার বাইরে চলে গেল তাদেরকে ফোন করে বিষয়টা জানাতে। ড্রয়িং রুমে আলোচনা চলছে সমানতালে। মেয়েরা তারা আলোচনা করছে কে কি কিনবে তা নিয়ে। কিছুক্ষণ পর শাহরিয়ার এসে জানালো ওরা কালকে এখানে আসবে গাড়ি নিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে। তাদেরকে নিয়ে অতঃপর শপিং করতে বসুন্ধরা সিটিতে যাবে সবাই। এসব আলোচনা শেষ করে রাতে 11:30টায় যে যার রুমে চলে গেল ঘুমাতে। আজ উদিতার সাথে উদিতার আম্মু মিসেস আনিতা ঘুমাবেন। মিসেস আনিতা মেয়ের মাথায় হাত বুলিয়ে ওনার ছোটবেলার গল্প বলছেন। উদিতাও পরম আবেশে মাকে জড়িয়ে ধরে মন দিয়ে শুনছে মায়ের কথা। একটা সময় গল্প শুনতে শুনতে উদিতা ঘুমিয়ে গেল। মিসেস আনিতা মেয়ে ঘুমিয়ে গেছে দেখে মুচকি হেসে মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দিয়ে নিজেও চোখ বন্ধ করলেন। একসময় তিনি নিজেও ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে হতে না হতেই মিস্টার মোর্শেদের বন্ধুর মেয়ে আশা চৌধুরী হাউসের প্রায় ছুটে এলো। চৌধুরী পরিবারের সবাই তখন ব্রেকফাস্ট করতে বসেছিল। আশার হঠাৎ আগমন ছিল কাম্য ছিল না কারোরই। তাসজিদ ভয়ে ঢোক গিলল। না জানি কোন ড্রামা সৃষ্টি করবে এই নাকার ষষ্ঠী মেয়েটা। মিসেস ইয়াসমিন আশিয়ানের জন্য ভয় পেলেন। আশা উল্টোপাল্টা কিছু করলে আজ নির্ঘাত আশিয়ানের হাতে থাপ্পড় খাবে। ওদিকে তারিন আশার আগমনে মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। এবার সে নিশ্চিত হলো এই বিয়েটা আর হবে না। আয়শা নিশ্চয়ই আসিয়ানের বিয়েটা ভেস্তে দিবে। যে মেয়ে আসিয়ানের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও বেহায়ার মতো পিছু পিছু ঘুরেছে, সেই মেয়ে তো সহজে আসিয়ানকে এখন অন্য মেয়ের হাতে তুলে দেবে তা ভাবাটাই বোকামি। আশা এসেই চিৎকার চেঁচামেচি শুরু করলো। ন্যাকা কান্না করে মিস্টার মোর্শেদের কাছে গিয়ে বলল, আঙ্কেল, এসব কি শুনছি আমি? আমাকে না জানিয়ে তোমরা আসিয়ানের বিয়ে ঠিক করে ফেলেছো। এটা কি করে করতে পারলে তোমরা? তোমরা সবাই তো খুব ভালো করে জানো আমি আসিয়ানের জন্য ঠিক কতটা পাগল। তারপরও তোমরা এসব কি করে করলে? মিস্টার মোর্শেদ আমতা আমতা করে আদুরি কণ্ঠে বললেন, দেখো মা, তুমি এসেছো, আসো আমাদের সাথে বসো, ব্রেকফাস্ট করো, পরে আমি তোমাকে বুঝিয়ে বলছি সব। আমি এখানে ব্রেকফাস্ট করতে আসিনি আঙ্কেল, আর আমাকে কিছুটি বোঝাতে হবে না। আমি সব বুঝতে পারছি। আমার পাপা তোমাকে বলেছিল না যে আসিয়ানের বউ একমাত্র আমি হব? তারপর তোমরা কোথাকার কোন মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছো? মিসেস ইয়াসমিন এবার কঠিন স্বরে বলে উঠলেন, সকাল সকাল এইসব কি ধরনের সিনক্রেট করছো তুমি আশা? তুমি খুব ভালো করেই জানো যে আসিয়ান তোমাকে পছন্দ করে না, তারপরে এইসব করে তোমার কি লাভ হচ্ছে বলো তো? আমি সিনক্রেট করছি? আমি এ কথা তুমি বলতে পারলে আন্টি? আমি কিসের সিনক্রেট করছি? আমি বেঁচে থাকতে আসিয়ানের সাথে অন্য কারোর বিয়ে হবে না, আমি হতে দেব না। দেখো আশা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। আশা কিছু বলতে নিবে ঠিক তখনই সিঁড়ি বেয়ে শান্ত ভঙ্গিতে আসিয়ান নামতে নামতে বলল, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? তাজিম আর তাসজিদের ভয়ে ঘাম ছুটে গেছে। কি দরকার ছিল এখন আসিয়ানের আসার? আর মেয়েটারও কি সাহস! বাপরে, বাঘের গুহায় এসে নাচানাচি করছে। আসিয়ান যদি একবার খেপে যায় তাহলে আজ আসার খবর আছে। আসিয়ানকে নামতে দেখে আশার নিজেরই গলা শুকিয়ে গেছে। এতক্ষণ তো ঠিকই বাহাদুরি দেখিয়েছে, এখন কি হবে সে নিজেও বলতে পারবে না। তারপরও মনে সাহস জুগিয়ে আশা ছুটে গিয়ে আসিয়ানকে জড়িয়ে ধরল। আশাকে দেখতে পেয়ে এমনিতেই আসিয়ানের চেহারা বিরক্তিতে কুঁচকে গিয়েছিল, আর এখন সবার সামনে ভেবে জড়িয়ে ধরাই তো তার বিরক্তি একদম সীমা ছাড়িয়ে গেছে। এক ছটকায় আশাকে নিজের থেকে আলাদা করে ফেললো সে। গর্জে উঠে বলল, মানা করিনি আমি যে আমাকে এভাবে এসে জড়িয়ে ধরতে? আই হেট দিস টাইপ অফ চিপ গাই। আর কতবার বলতে হবে তোমাকে আজ আমার থেকে দূরে থাকো? কিপ ডিস্টেন্স ফ্রম মি, ইউ ইডিয়েট। আশা ন্যাকা কণ্ঠে বলে উঠল, তুমি এভাবে আমায় বলতে পারো না আসিয়ান। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না আসিয়ান। আমার সাথে এমন করো না প্লিজ। রিয়েলি? আমাকে ছাড়া তুমি বাঁচবে না? বাহ, নাইস জোকস অফ দ্য ইয়ার। ছ্যাঁচড়া দেখছি, বাট তোমার মতো চূড়ান্ত লেভেলের ছ্যাঁচড়া জীবনেও দেখেনি।
একমাত্র ফিরোজ আঙ্কেলের মেয়ে দেখে তোমায় ছাড় দিচ্ছি, নয়তো আমি তোমার এমন হাল করতাম যে আমার নামটা পর্যন্ত উচ্চারণ করার সাহস পেতে না তুমি। আশা এবার রেগে গিয়ে বলল, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার চেষ্টা করলে আমি সুসাইড করব বলে রাখলাম। আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বউ করার কথা স্বপ্ন ভেবো না আশিয়ান। তুমি একমাত্র আমার, আর কারো নাও, কথাটা মনে রেখো। আশিয়ান আশার কথা শুনে বিদ্রুপের হাসি দিয়ে বলল, তাই নাকি? আমাকে না পেলে সুইসাইড করবে তুমি? ঠিক আছে, তাহলে এখনই আমার সামনে সুইসাইড করে দেখাও না, তাহলেই আমি বুঝবো তুমি আমায় ভালোবাসো। আমি এত ইজিলি তো তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারি না, এতে আমার অ্যাটিটিউড নষ্ট হয়ে যাবে। তাই তো সুইসাইড করে তুমি সবার সামনে তোমার ভালোবাসার প্রমাণটা একটু দেখিয়ে দাও এই মুহূর্তে। আশা এবার ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সাহস দেখিয়ে তো বলে ফেলেছে এই কথা, এখন প্রমাণ করবে কি করে সেটাই ভাবছে সে। আর আশিয়ান যে নাছরবান্ধা টাইপের ছেলে, আজকে সত্যি সত্যিই মনে হয় জোর করে সুইসাইড করিয়েই ছাড়বে। আশার নীরবতা দেখে আশিয়ান একটা শয়তানি হাসি দিয়ে বলল, প্রমাণ দাও যে তুমি আমাকে ভালোবাসো। আমি মুখের কথায় আবার বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। যদি তুমি সত্যি সত্যি এই কাজ করতে পারো তাহলে আমি তোমায় বিয়ে করব, কথা দিলাম। তাই তুমি এই মুহূর্তে তোমার 2 হাতের কবজির যে রগগুলো আছে সেগুলো কেটে আমাকে ভালোবাসার প্রমাণ দিবে। আশা ভয়ে ঘামতে লাগলো। এবার সামান্য আঙুলে একটা কিছুর গুঁতো লাগলেই চিৎকার চেঁচামেচি করে সে বাড়ি মাথায় তুলে ফেলে। সেখানে কিনা ও সুইসাইড করবে, বড্ড অবিশ্বাস্য মনে হচ্ছে ব্যাপারটা। হাত পুড়ে যাওয়ার ভয়ে ভুলেও যে মেয়ে রান্নাঘর মানায় না, সেখানে এই মেয়ে নিজে নিজে হাতের রগগুলো কেটে ফেলবে। এটা কি মগের মুলুক নাকি? আশা তোতলাতে তোতলাতে বলতে লাগলো, এসব তুমি কি 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 বলছো আশিয়ান? আমি নিজের হাতে রগ কিভাবে কাটবো? কেন, যেভাবে সুইসাইড করবে বলেছ ঠিক সেইভাবে। এনা জবাব দিল, হ্যাঁ ভাইয়া বলো। যা তো, ধারালো দেখে একটা চাকু নিয়ে আয়, একদম বেশি ধারালো হবে এমন দেখে আনবি, ঠিক আছে? যাতে এক পোচেই হাতের রগ আলাদা হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আনছে। এই বলে এনা রান্নাঘরে চলে গেল ধারালো চাকু আনতে। এবার আশা কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আশিয়ান প্লিজ এমন কিছু করো না। আমি সত্যিই তোমায় ভালোবাসি। এর জন্য নিজের জীবন দিয়ে কি হবে? আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? আশিয়ান ঘাড়তাড়ামি করে উত্তর দিল, না, হয় না। আমি প্রমাণ চাই। প্রমাণ ছাড়া আমি মোটেই তোমার কথায় বিশ্বাস করতে রাজি না। আর প্রমাণটা এখনই দেবে তুমি, নইলে আজ এই বাসা থেকে এক পাও বেরোতে পারবে না। সো ডিসিশন ইজ ইয়োর্স। হয় হাতের রগ কেটে ভালোবাসার প্রমাণ দাও, আর নয়তো আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো এবং আমার সামনে থেকেও চলে যাওয়ার কখনো আসবে না। এমন সময় এনা চাকু হাতে ফিরে এলো। আশিয়ানের কাছে এগিয়ে এসে চাকুটা তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় চলে গেল। বাকিরা নীরবে কমেডি দেখছে। তাসজিদ, তাসকিন আর তাজিমের তো আশার ভয়ার্ত চেহারা দেখে পেট ফেটে হাসি আসছে, কিন্তু আশিয়ানের জন্য হাসতে পারছে না তারা। এদিকে চাকু দেখে আশার তো ভয় সেন্সলেস হওয়ার উপক্রম। নিজের জালে যে নিজেই এভাবে ফেসে যাবে তা কখনো ভাবতেই পারেনি বেচারিটা। আশার এই অবস্থা দেখে তারই না ভয়ে ঘেমে যাচ্ছে। আশা যে কি পরিমাণ ভীতু তা এই পরিবারের সবাই জানে। ও যে জীবনেও হাতের রগ কেটে ভালোবাসার প্রমাণ দিবে না তা সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। তাই তো নীরবে উৎসুক হয়ে সবাই নাটক দেখে যাচ্ছে। হাতটা কি তুমি কাটবে নাকি আমি কেটে দেব, কোনটা? আশা জবাব না দিয়ে আশিয়ানের কাছ থেকে 2 পা পিছিয়ে গেল। ভয়ে ঘন ঘন ঢোক গিলছে সে। চোখ দুটো যেন তার ঠিকরে বেরিয়ে আসবে মনে হচ্ছে। আশা পিছিয়ে যাওয়ায় আশিয়ান তার দিকে 1 পা এগোলো, চাকু উঁচিয়ে ধরে খুন করার ভঙ্গিতে। আশার তো ভয়ে কলিজার পানি শুকিয়ে গেছে পুরোপুরি। কাপা কাপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও আশিয়ান। আমি আর জীবনও তোমাকে ভালোবাসার কথা বলবো না। ও মা, এখনো তো কিছুই করলাম না, তাহলে এত জলদি পাল্টে খেলে কিভাবে? হ্যাঁ, এটা তো ঠিক নয়। ভালোবাসার প্রমাণ তো দিয়ে যাও আশা, তুমি না আমাকে ভালোবাসো। আশা আবারও পিছিয়ে গিয়ে বলল, সত্যি বলছি, আর কোনোদিনও তোমায় ভালোবাসি বলবো না। এবারের মতো ছেড়ে দাও। তুমি যাকে ইচ্ছে তাকে বিয়ে করো, আমার কোনো অসুবিধা নেই। কাছে এসো না প্লিজ। ওইটা নিয়ে দূরে যাও।
আমার ভয় লাগছে। তুমি সুইসাইড করবে বলেছ, তার মানে আজ তুমি সুইসাইড করবেই। কথার খেলাপ আমি কিন্তু পছন্দ করি না। হাত তো আজ তোমার কাটতেই হবে। তোমার ভয় লাগলে নো প্রবলেম, আমি আজ কেটে দেওয়ার জন্য। যতই হোক, আমার কাটাকুটিতে প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, মনে আছে তোমার এক বকাটে ছেলের হাত যে আমি কেটে দিয়েছিলাম তোমারই সামনেই? মনে থাকার কথা তো। ঠিক এভাবেই তোমার 2 হাতের রগ আলগা করে কেটে দেব, নো প্রবলেম। সেন্সলেস হয়ে গেলে আমি নিজ দায়িত্বে তোমাকে হসপিটালে অ্যাডমিট করে দেব। আশিয়ানের কথাগুলো শুনে এমনিতেই সব সাহস ফুস করে হাওয়া হয়ে গেছে আশার। আর এভাবে গুন্ডার মতো চাকু নিয়ে এগিয়ে আসার দৃশ্য দেখে তো তার হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। সে খুব ভালো করেই জানে যে আশিয়ান যা বলে তা করেই ছাড়ে। এই ছেলেটা যে কতটা জেদি তা আশাকে আর নতুন করে বলে দিতে হবে না। ভয়ে তার শির দ্বারা বেয়ে যেন ঠান্ডা পানির স্রোত বয়ে যাচ্ছে। আমার কসম, আমি জীবনও আর তোমার পিছে পিছে ঘুরবো না, কোনোদিনও আর চেঁচামেচি করবো না। পায়ে ধরি, চাকুটা সরো, আমার ভীষণ ভয় করছে। আমি পাপার কাছে যাব। ও লেলে, থাক, কাঁদে না। তা খুকি, পাপার কোল ছেড়ে আমার বাসায় কিসের জন্য? এসব ড্রামা করার আগে তোমার মাথায় রাখা উচিত ছিল যে আমি চাইলে ঠিক কি করতে পারি। আমার জিত সম্পর্কে তো তুমি অবগত আছো। তারপরেও বেহায়ার মতো কেন পিছিয়ে পড়ে থাকো অল টাইম? শরম করে না বয়সে বড় একটা ছেলের সাথে জোকের মতো লেগে থাকতে? তুমি আস্ত একটা বেহায়া মেয়ে মানুষ। তোমার আব্বু আম্মু তোমাকে ঠিকমতো মানুষ করতে ব্যর্থ হয়েছেন। এখনো সময় আছে, শুধরে যাও, নয়তো তার ফল কি হতে পারে তা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, খুব করে মনে থাকবে। এবার তো সরো প্লিজ। আশিয়ান চাকুটা সরিয়ে নিয়ে এনার হাতে তুলে দিল। আশার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যাও, গিয়ে ডাইনিং টেবিলে বসে সবার সাথে ব্রেকফাস্ট করো। আর হ্যাঁ, এসে যখন পড়েছো তাহলে এখানেই থাকো, ঠিক আছে? আমার বিয়ের খবর যখন তোমার কানে পৌঁছে গিয়েছে, তার মানে এটা ভালো করেই জানো যে শুক্রবারে আমাদের 2 ভাইয়ের এঙ্গেজমেন্ট। তো তোমার কাজ হলো কনেদের বাড়িতে পাঠানো তথ্যগুলো অ্যানা ও কেয়া ভাবির সাথে মিলে প্যাকেট করা ও অন্যান্য যত টুকিটাকি কাজ আছে সব তুমি করবে। কাজে যদি কোনো গাফিলতি পাই আর যদি কোনো ঝামেলা করার চেষ্টা করো, তাহলে আজ যে ভয়টা দেখিয়েছি ওটা সেদিন তোমার আব্বু আম্মুর সামনে বসে বাস্তব করব। কথাটা যেন মাথায় থাকে। অ্যান্ড ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমি মুখে যা বলি কাজেও কিন্তু তাই করে দেখাই। মাইন্ড ইট। আশা ভয়ে আর একটা কথাও বলল না। আশিয়ানের কথায় মাথা নেড়ে সায় জানিয়ে এক দৌড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে নাস্তা করার জন্য বসে পড়ল। পরিস্থিতি শান্ত হয়ে গেছে। বাকিরাও খুব এনজয় করেছে আজকের এই কমেডি সিনটা। তাসজিদ তো দাঁত কেলিয়ে আশার আড়ালে আশিয়ানকে আঙুলকে 6 বানিয়ে দেখালো। আশিয়ান মুচকি হেসে এনার পাশের চেয়ারে টেনে বসে পড়ল। এনা তার ভাইকে প্লেটে নাস্তা বেড়ে দিল। সবকিছু একদম স্বাভাবিক, যেন একটু আগে কিছুই হয়নি। নাস্তা করার পাশাপাশি সবাই টুকটাক আলোচনা করলো এঙ্গেজমেন্ট ও শপিং নিয়ে। তাজিম, তাসজিদ, তাহমিদ, তামজিদ ওরা নাস্তা সেরে বেরিয়ে পড়লো তাদের ওপর ভাগ করে দেওয়া দায়িত্বগুলো পালন করতে। আশিয়ান চলে গেল তার অফিসে। তাসকিন গেল ডেকোরেটরসের অফিসে। কি ফুল দিয়ে সাজাতে হবে এবং কোন কালার লাইট লাগবে তা সব ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে। এসব কাজ তাসজিদই করতো, কিন্তু ওদিকে আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে গিয়ে ওরা একা কিছু করতে পারবে না, তাই তাসজিদকেও হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে নিয়ে গেছে। বাকিরা সবাই শপিং এ যাবেন দুপুরের পর। বাসায় এনা, কেয়া ও তারিন থাকবে শুধু। বাচ্চারা স্কুলে চলে গেছে আগেই। আর আশা বাসায় যাবে কাপড় চোপড় নিয়ে আসার জন্য। ভয় আর টু শব্দও করেনি সে। মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে তার জীবনেও কখনো আশিয়ানকে সামনাসামনি ভেবে রাগিয়ে দিবে না সে। তবে আড়ালে থেকে অবশ্যই তাকে নিজের করার সর্বোচ্চ চেষ্টা করবে আশা। আর বিয়েটা কি করে ভেস্তে দেওয়া যায় মনে মনে অতি সুকৌশলে তা প্ল্যান করতে লাগলো। যেই মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ওই মেয়েকেই সর্বপ্রথম কনভিন্স করতে হবে। আশিয়ানের বিরুদ্ধে আজে বাজে কথা শুনলে নিশ্চয়ই মেয়েটা বিয়ে ভেঙে দিবে। এটা ভাবতেই তার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। উদিতা নিজের রুমে শুয়ে আছে। একটু আগেই আশিয়ানদের বাড়ির লোকদের সাথে উদিতা ও আলিয়ার পরিবারের সবাই শপিং এ চলে গেছে। বাসায় শুধুমাত্র আলিয়া আর সে আছে। একা একা কিছু ভালো লাগছে না তার, তাই নিজ রুম থেকে বেরোয়নি সে। ঘরে যে একজন মানুষ আছে আলিয়ার সেদিকে কোনো ধ্যানই নেই। সে তার রুমে বসে এক মনে
ফোন টিপতে ব্যস্ত, অর্থাৎ সে নিজের হবু স্বামীর সাথে ফোন আলাপে বিজি হয়ে আছে। আলিয়ার মতো আকামের ঢেকি খুঁজলে মনে হয় দুটো পাওয়া যাবে না। জীবনেও নিজে থেকে কোনো কাজ তো করেই না, উল্টো তার দৈনন্দিন কাজও আরেকজনের করে দেওয়া লাগে। বিয়ের পর তো মনে হয় তাসকিনকেই দিয়েই নিজের কাজকর্ম করাবে। বেচারা তাসকিন যদি জানতো যে তার হবু বউ এক গ্লাস পানি পর্যন্ত নিজে ঢেলে খায় না, তবে জীবনেও আর একে বিয়ে করার জন্য এই মুখ হতো না। অজিতার সময় কাটছে না দেখে বহু খুঁজে পেতে কয়েকটা বই নিয়ে এলো পড়বে বলে। এতেও যদি কিছুটা সময় কাটে, বোরিং জিনিসটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে এই মুহূর্তে। বই পড়তে পড়তে একটা সময় ঘুমিয়ে পড়লো সে। একা একা খেতেও ইচ্ছে করছিল না, হাজার রকম টেনশনে মাথা বন বন করে ঘুরছে তার। তাই একটুতেই চোখে ঘুম চলে এলো তার। শপিং শেষে ওনারা সবাই প্রায় রাতের দিকে বাসায় ফিরে এলেন। প্রচুর কেনাকাটা করা হয়েছে আজ, আজকের জন্য যথেষ্ট। সবাই ক্লান্ত হয়ে গেছে আজকের এই কেনাকাটা করতে গিয়ে। উদিতা বিকেলে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আজকে জম্পেশ এক ঘুম হয়েছে উদিতার। মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে তার। ফুরফুরে মেজাজ নিয়ে সবার সাথে কথা বলছে সে। এখন চা শরবত পরিবেশন করছে প্রত্যেককে। আজকে শপিং এ গিয়ে কি হয়েছে, কে কি করেছে তা নিয়ে গল্পে মশগুল হয়ে পড়লো সবাই। আনন্দ ফুর্তিতে মজে উঠল পরিবেশটা। কি কি কেনাকাটা করা হয়েছে তা হাসি মুখে একে একে দেখাচ্ছে তারা। সবার মুখে তৃপ্তির হাসি দেখে উদিতার মনটা যেন একদম ভরে গেল। কতদিন পর সবাই এভাবে একসাথে আনন্দ করছে। প্রিয়জনদের মুখের হাসির কারণটা যদি নিজে হয়, তাহলে মনে ভীষণ সুখ সুখ অনুভূত হয়, যেমনটা এখন উদিতার অনুভব হচ্ছে। আশিয়ান কাজ করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে আজ। অফিসে ইদানিং প্রচুর কাজ করতে হচ্ছে তাকে। অফিসের অনার এবং এমডি হিসেবে তার দায়িত্ব অনেক। মাথা ব্যথাটাও ইদানিং যেন বেড়ে গেছে। ভালো লাগে না আজ কাজ করতে। মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে সে এত কাজের চাপে। সব ছেড়ে ছুড়ে বনবাসে চলে যেতে ইচ্ছে করে তার। আজকের জন্য বিরতি নিয়ে রাত 9টায় বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। বাসায় গিয়ে জম্পেশ একটা ঘুম দিলে তবেই মাথাটা ঠিক হবে, এর আগে নয়। কালকে আবার শপিং এ যেতে হবে। মায়ের কথা রাখতে হলে অফিস মিস করে যেতে হবে তাকে। কালকের কাজগুলো সিও আর ম্যানেজার এবং তার পিএ ইউনুস সবটা সামলে নিবে। গাড়ি ড্রাইভ করতে করতে হঠাৎ উদিতার কথা মনে হলো তার। আর মনে মেয়েটার কথা ভাবতে লাগলো সে। উদিতা কি তার মন মতো হবে? সে যেমনটা পছন্দ করে তেমনটা না হলে সংসারটা তছনছ হয়ে যাবে প্রায়। কারণ তার কথার অবাধ্য কোনো মেয়েকে নিয়ে আর যাই হোক অ্যাটলিস্ট সংসার করতে পারবে না সে। এবং ওভার স্মার্ট হলে তো জীবনেও বিয়ে করবে না আশিয়ান। এই একই কারণে তো আয়েশাকেও সে মোটেই পছন্দ করে না, নয়তো আয়েশাকেই বিয়ে করতো। যাই হোক, কালকে শপিং এ গেলেই বোঝা যাবে মেয়েটা কেমন। বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেল সে। অন্যদিনের মতো আজও ড্রয়িং রুমে আড্ডার পসরা বসেছে। মেয়েরা সব মিলে কনেদের বাড়িতে পাঠানোর জন্য তথ্য সাজাচ্ছে যত্ন সহকারে। আজ তাদের সাথে জয়েন হতে ভালো লাগছে না আশিয়ানের। প্রথমত আশা যোগটা সেখানে আছে, তার চেহারা দেখার ইচ্ছে বর্তমানে নেই ওর। আর দ্বিতীয়ত আজ ইলিয়ানার কথা ভীষণ মনে পড়ছে। প্রথম ভালোবাসা মোটেও ভোলা যায় না, হোক সে প্রতারক। তারপরও তার জন্য মনের কোণে আলাদা একটা অনুভূতি থেকেই যায়। আশিয়া নিজের মাথার চুল টানতে টানতে কাপড় চোপড় খুলে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। গোসল ছেড়ে এসে দেখলো তার আম্মু কফির মগ হাতে ওর বিছানায় বসে আছেন। এই একটা মানুষ হাজার বিজি থাকলেও তার যত্নের কোনো ত্রুটি রাখেন না। সব দিক সামলিয়ে ঠিক আশিয়ানের কেয়ার করেন। তার কখন কি লাগবে সব না বলতেই বুঝে যান উনি। আশিয়ানের সবকিছু একদিকে আর তার মা আরেকদিকে। অনেক ভালোবাসে সে তার আম্মুকে। আশিয়ানকে দেখে মিসেস ইয়াসমিন একটা প্রশান্তির হাসি দিলেন। প্রত্যুত্তরে আশিয়ানও মুচকি হাসলো। এগিয়ে এসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। মিসেস ইয়াসমিন কফির মগটা সেন্টার টেবিলের উপর রেখে আশিয়ানের হাত থেকে টাওয়াল নিয়ে চুল ভালো করে মুছে দিতে লাগলেন। আস্তে করে বললেন, তোর বুঝি আজ মাথা ব্যথা করছে বাবা? কি করে জানলে? সন্তানের সব রকমের অবস্থা যদি উপলব্ধি করতে না পারি তবে 4 বাচ্চার মা হতাম না। ইদানিং কাজের প্রচুর চাপ পড়েছে আম্মু। কাজ করতে করতে মাথা ফেটে যাচ্ছে আমার। একটুর জন্য শান্তি পাই না কিছুতে, ভালো লাগে না আর। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে চলে আসে। মিসেস ইয়াসমিন তার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে, তাহলে কয়েকদিনের জন্য সব কাজ তোর অফিসের পিএসিএ এবং ম্যানেজারদের উপর ছেড়ে দিয়ে রিল্যাক্সে থাক না। ওরা তো তোর বিশ্বস্ত লোক আছে, ঠিকই সব সামলে নেবে। আর বেশি প্রয়োজন হলে
কাজ যেটা তুই ছাড়া সম্ভব নয়, সেই সব কাজ ঘরে বসে করলেই পারিস। এত চাপ নিস না বাবা, কয়েকদিনের জন্য বিরতি নে, নইলে সবকিছু থেকে মনোযোগ উঠে যাবে তোর। এক কথায় ডিপ্রেশনে চলে যাবি তখন। মা, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, বিয়ে কোন দিন ঠিক করলে? কিছু তো জানাওনি আমাদের তোমরা। আজকে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বিয়ের দিন তারিখ পুরোপুরি পাকা করে এলাম। এঙ্গেজমেন্টের 4 দিন পর মেহেদি অনুষ্ঠান, এর দিন হলুদ সন্ধ্যা, তারপরের দিন আরেক শুক্রবারে বিয়ে, আর বিয়ের পরের দিন আমাদের বাসায় রিসেপশনের পার্টি আয়োজন করা হবে। তবে উদিতার পরিবারের পক্ষ থেকে শাহরিয়ার একটা শর্ত দিয়েছে, এবং তা হলো বিয়েতে বা অন্যান্য অনুষ্ঠানে উদিতা পর্দাশীল টাইপ ড্রেস পরবে, সাথে হিজাব এবং নিকাবও থাকবে। আর যেহেতু তুই একজন নামকরা ব্যক্তি, তোর বিয়েতে তো অবশ্যই অন্যান্য সেলিব্রিটি এবং মিডিয়ার লোকজন থাকবে, তো তুই তাদের সাথে কথা বলার জন্য উদিতাকে ফোর্স করতে পারবি না। মেয়েটা একটু বেশি ইন্ট্রোভার্ট টাইপের কিনা, এত মানুষের সাথে কথা বলতে গেলে লজ্জাই মরে যাবে। তবে আলেয়ার ব্যাপারটা কোনো ধরনের কোনো শর্ত প্রয়োগ করা হয়নি, ও অনেক বেশি স্মার্ট এবং স্টাইলিশ, এইসব কথার ধার ধারেনি তার পরিবার। শুধু শাহরিয়ারই বলল তার বোন আলেয়ার মতো নয়, একদম আলাদা স্বভাবের মানুষ, এবং প্রকৃতপক্ষে উদিতাই তার ভাইকে দিয়ে আমাদের এইসব বলিয়েছে, এবং আমিও সানন্দে রাজি হয়েছি তাদের প্রস্তাবে। ভালো করিনি বল? আশিয়ান উদিতার শর্তের কথা শুনে একটু নয় অনেকটাই অবাক হলো। এই যুগে এসে কোনো মেয়ে এমন শর্ত দেয় জানা ছিল না তার। ছোট থেকে সে পর্দাশীল নারী খুব কমই দেখেছে সে, আর দেখলেও তাদেরকে এলিয়েন বই আর কিছুই মনে হতো না। আর এখন কিনা তার কপালে এরকম মেয়ে এসে জুটেছে, ভাগ্য বলতে হবে। আশিয়ান মায়ের কথাই সায় জানিয়ে বলল, ভালো করেছ। আমিও এত নির্লজ্জ টাইপ মেয়ে পছন্দ করি না। তবে শুধু পর্দাশীল হলে কি হবে? মন যদি ভালো না হয়ে থাকে, ও কি সত্যি আমার মনের মতো হবে আম্মু? মিসেস ইয়াসমিন হাসলেন ছেলের কথা শুনে। তিনি বললেন, বোকা ছেলে আমার, ওকে আমি শুধু তার গুণ দেখেই পছন্দ করিনি, করেছি এই কারণে যে মেয়েটির এখন পর্যন্ত কোনো ধরনের কলুষতা ধরতে পারেনি। মেয়েটা লেখাপড়া করলেও এতটা হাবাগোবা যে হিংসা, ঈর্ষা, রাগ, জেদ এইসব বিষয় পর্যন্ত সে ঠিক মতো বুঝতে পারে না। তবে সে কাউকে পছন্দ করলে তার জন্য জীবন দিয়েও কার্পণ্য বোধ করবে না কখনো। এই মেয়েটা যদি তোর জীবনে আসে, তবে তুই তাকে নিজের মতো করে গড়ে নিতে পারবি। তুই যেরকম চাস সেই রকম করে ওকে মানিয়ে নিতে পারবি, এটা তোর জন্য একটা প্লাস পয়েন্ট। আর বাকিটা কাল ওর সাথে শপিং এ গিয়ে বুঝতে পারবি। আশা করি তুই নিরাশ হবি না। বুঝলাম। আচ্ছা, তাহলে তুই কফিটা খা, আর মাথা ব্যথা কমলে নিচে আস ডিনার করতে। আমি যাই, গিয়ে দেখি বরং কদ্দূর তাদের কাজ সম্পূর্ণ হলো। আচ্ছা, তুমি যাও, আমি এখন কফি খেয়ে একটু রেস্ট নেব। মিসেস ইয়াসমিন মাথা ঝাঁকিয়ে নিচে চলে গেলেন। আশিয়ান কফিটা খেয়ে বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে চোখ মুদে আরাম করে বাহিরের মৃদুমন্দ হাওয়া খেতে লাগলো। এখন অনেক আরাম লাগছে তার, প্রশান্তি এসে ভর করলো তার মনে। উদিতা সবাইকে রাতের খাবার বেড়ে দিয়ে নিজেও খাবার নিয়ে রুমে এসে খেতে বসে পড়লো। ডাইনিং রুমে প্রচুর মেহমানেরা আছে, সবাই তাদের আত্মীয় স্বজন। ছেলেদের সংখ্যা অনেক বেশি, তাই তো সবার আড়ালে ডাইনিং টেবিলে খাবার বেড়ে দিয়ে চুপকে নিজের রুমে চলে এসেছে যাতে কেউ তাকে না দেখে। সে কখনো তার নিজের ছেলের কাজিনদের সামনেও যায় না। পর্দা করতে হলে সব দিক মেনটেন করে তবেই পর্দা করতে হয়। আমি যথেষ্ট পর্দাশীল একথা বলে তো আর হয়ে যায় না। পর্দার নিয়মাবলী সব মানলে তবেই সেটা সঠিক পর্দা বলে বিবেচিত হয়, যা উদিতা সবসময় মেনে চলে। মিসেস আনিতা মনে মনে অনেক গর্ববোধ করেন তার ছেলে মেয়েদেরকে তিনি তার শিক্ষায় বড় করে তুলতে পেরেছেন বলে। কয়জন সন্তান তার বাবা মায়ের আদর্শে বড় হতে পারে? উদিতা খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেল। বরাবরের মতো আজও তার আম্মু তার সাথে ঘুমালেন। আশিয়ান ঘন্টাখানেক সময় বারান্দায় কাটিয়ে নিচে ডাইনিং রুমে চলে গেল ডিনার করতে। সবার সাথে গল্প করে করে ডিনার শেষে আবারও নিজের রুমে ফিরে এলো সে। আয়শা ভদ্র মেয়ের মতো চুপ করে বসেছিল, তবে তার চোখে মুখে খেলা করছে শয়তানি হাসি, যাকে আর চোখ এড়ায়নি।
তারিনও আজ বেশ উৎফুল্ল, কারণ আয়শার সাথে মিলে বিয়ে ভাঙার জন্য এক জম্পিস প্ল্যান করেছে সে, এবং কালকে সেটা সাকসেসফুল হবে বলে ওরা দুজন এত খুশি। রাতে মিসেস ইয়াসমিনের রুমে গিয়ে কেয়া, তারিন ও আয়শার শয়তানি মার্কা হাসির কথা বলল। মিসেস ইয়াসমিন কিছুই বললেন না, তিনি শুধু মুচকি হাসি দিয়েছেন আর কেয়াকে বলেছেন চিন্তা না করতে। কেয়াও আর মাথা না ঘামিয়ে নিজের রুমে চলে গেল। আশিয়ান বিছানায় শুয়ে শুয়ে ইলিয়ানার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছে ওর করা প্রতারণার কথা। এসব ভাবতে ভাবতে আনমনে চোখের জল ছেড়ে দিল সে। আশিয়ানের মতো শক্ত মনের মানুষ প্রতিটা রাত এভাবে একটা মেয়ের কথা চিন্তা করে বালিশ ভেজায়। কতটা ভালোবাসলে একটা শক্ত মনের ছেলে একটা মেয়ের জন্য কাঁদতে পারে। মেয়েটা অনেক ভাগ্যবতী, কিন্তু আফসোস আশিয়ানের ভালোবাসা সে কখনোই রিয়েলাইজ করেনি। আশিয়ান কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়েই পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিম করে ট্রেডমিলে বেশ কিছুক্ষণ ব্যায়াম করে তার রুমের বারান্দায় সুইমিং পুলটাতে উদম গায়ে ঝাঁপ দিয়ে পড়ল সে। এই মুহূর্তে তাকে যে মেয়ে দেখবে সেই মেয়ে হার্ট অ্যাটাক করতে বাধ্য। পানিতে বেশ কিছুক্ষণ দাপাদাপি করে এবার শান্ত ভঙ্গিতে ধীরলয়ে সাঁতরাতে লাগলো সে। তার সুগঠিত ও সুঠাম দেহের উপর যে কেউ ক্রাশ খাবে। বুকের মধ্যে ঝাঁকড়া লোমগুলোতে পানি লেগে চিকচিক করছে। জিম করা সিক্স প্যাক ওয়ালা বডি। হাই, আশা এসে দেখে পুরোপুরি রূপে ক্রাশ খেয়ে গেল।